আসসালামু আলাইকুম। তোমাদের জন্য ওয়ান শট ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তো প্রথম অধ্যায় দেখবা, প্রথম অধ্যায় যে আমাদের টপিকসটা আছে তার নাম হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন বলতে আসলে কি বোঝায়, প্রথমত আমি সেটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। সেটা কি আসলে চলো দেখা যাক। এখন তুমি মনে রাখবা, এই যে প্যাটার্ন জিনিসটা কি, প্যাটার্ন জিনিসটা হচ্ছে গণিতে একটা নির্দিষ্ট পন্থায় যখন সংখ্যাটা বাড়বে অথবা কমবে। আচ্ছা কি বলছি বলো তো, নির্দিষ্ট পন্থায় বাড়তে পারে, কমতে পারে, গুণ আকারে হইতে পারে, ভাগ আকারে হইতে পারে, যে কোনো প্যাটার্ন হইতে পারে। সহজ কথা, একটা নিয়মের মধ্যে বাড়বে অথবা নিয়মের মধ্যে কমবে। তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে দেখো, আমি যদি এখন একটা এক্সাম্পল লিখি, দেখো এখানে লিখলাম 2। দেখো আমরা যদি এখন আলোচনা করি, এখানে ধরো লিখলাম 2, তারপর লিখলাম 4, তারপর লিখলাম 6, তারপর লিখলাম 8। এখন তুমি লক্ষ্য করো তো, দেখো তো ভাইয়া, এখানে এই যে 2 করে বাড়তেছে কিনা। তার মানে এখানে বাড়তেছে। কত করে বাড়তেছে? 2 করে করে বাড়তেছে। আচ্ছা, আবার যদি আমি এরকম লিখি, দেখো 20, 20-এর পরে লিখলাম 15, 15-এর পরে লিখলাম 10, 10-এর পরে 5। এখন আবার কমতেছে। কিভাবে কমতেছে? 5 5 করে কমতেছে। তাহলে এই যে দেখো, নির্দিষ্ট পন্থায় বাড়তেছে অথবা নির্দিষ্ট পন্থায় কমতেছে, যখন এইরকম কোনো কিছুকে আমরা দেখব, তখনই গণিতের ভাষায় সেটাকে বলা হয় প্যাটার্ন। আচ্ছা, এই প্যাটার্নটা হচ্ছে, একটা বলা হয় সাংখ্যিক প্যাটার্ন, তার মানে আরেকটা বলা হয় জ্যামিতিক প্যাটার্ন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্যাটার্ন আসলে আমাদের যে গণিত বই আছে সেটার মধ্যে দুই রকমের আছে। তাহলে দুই রকমের মধ্যে একটা হচ্ছে সংখ্যা, আরেকটা হচ্ছে জ্যামিতিক। জ্যামিতিকটা কিরকম? ধরো সাপোজ তুমি এখানে, আমি এভাবে লিখলাম, একটা বর্গ লিখলাম। আচ্ছা, একটা বর্গ লিখলাম, এখন আমি আবার একটা বর্গ দিলাম। দেখো তো তাহলে এখন কি আকারে বাড়বে? বর্গ আকারে বাড়বে। অথবা আমি ধরো এখানে একটা ত্রিভুজ নিলাম, এখন ত্রিভুজটা এভাবে বাড়াচ্ছি, শুধু দেখো এভাবে শুধু বাড়াচ্ছি, তাহলে কি আকারে বাড়াচ্ছি? ত্রিভুজ আকারে বাড়াচ্ছি। তখন এটাকে আমরা বলবো জ্যামিতিক প্যাটার্ন। এখন তোমাদের যে বই, সেই বইয়ের শুরুতে দেখবা একটা ত্রিভুজের মতো সাংখ্যিক প্যাটার্ন দেওয়া আছে। সেটা তোমরা 9 10-এ যখন উঠবা, উচ্চতর গণিতে যখন দ্বিপদী বিস্তৃতি করবা, তখন সেখানে তোমরা দেখবা সেই প্যাটার্নটার নাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে একটা প্যাটার্ন। সেটা কিরকম? সেটা হচ্ছে দেখবা এইরকম হবে। দেখো শুরুতে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে একটা 1 থাকবে। আচ্ছা বলো, তাহলে শুরুতে একটা কি ছিল? 1, দুই পাশে 1। এখন এইরকম একটা মিল বিন্যাস হবে, দেখো দুই পাশে 1 হতে থাকবে। আচ্ছা, দুই পাশে 1 হবে, কিন্তু এই 1 আর 1 যোগ হয়ে এখানে হবে 2। আবার তুমি লক্ষ্য করবা, এখানে একটা 1 থাকবে, এখানে একটা 1 থাকবে। তাহলে দেখো, এই যে দেখো একটা পাজলের মতো হচ্ছে। এখন এই 2 আর 1 হবে কত? 3। 2 আর 1 হবে কত? 3। আবার এখানে একটা 1 থাকবে, এখানে একটা 1 থাকবে। দেখো তারপর দেখো 3 আর 1 কত? 4। 3 3 6, 3 আর 1 4। এই যে দেখছো, একটা মিল বিন্যাসের মধ্যে হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যে প্যাটার্নটা হচ্ছে, সেটা তোমাদের বইয়ের শুরুতে দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা একটু পিছনে যাই, দেখো এখানে কি বলা আছে, দেখো গণিতে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত না, পরিবর্ধিত হবে। হ্যাঁ, পরিবর্ধিত বা বিন্যস্ত, হ্যাঁ বিন্যস্ত করাকে বলা হয় প্যাটার্ন। তাহলে প্যাটার্ন কাকে বলে সেটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? তার মানে একটা নির্দিষ্ট পন্থায় থাকবে, একটা নির্দিষ্ট ভাবে যে কোনো একটা মিলবিন্যাস থাকতে হবে। যদি মিলবিন্যাস পাওয়া যায় তাহলে তাকে প্যাটার্ন বলা যাবে। যদি মিলবিন্যাস না পাওয়া যায় তাহলে তাকে প্যাটার্ন কি বলা যাবে না। এই গেল আমাদের প্যাটার্নের সংজ্ঞা। এরপর আসো, দেখো এই যে ডায়াগ্রামটা, এটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছি। সেটা কিরকম ছিল বলো? 1 1 1 1 1 2। এই যে দেখো, এই দুইটাকে যোগ করে কি আসছে? 2 আসছে। আবার এই দুইটাকে যোগ করে 3, এই দুইটাকে যোগ করে 3। আবার দেখো 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4। দেখো দুই পাশে এরকম নামতেছে। এভাবে তুমি অনেক দূর নামাতে পারবা, অনেক দূর নামাতে পারবা। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি বলি, দেখো এরপরে যদি আমি বলি, এখানে আমরা কি পেলাম, তারপরে আসো মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা জানার আগে তোমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? স্বাভাবিক সংখ্যা জিনিসটা হচ্ছে এক থেকে বড়। বলো কত থেকে বড়? এক থেকে বড়। এবং ইনফিনিটি পজিটিভ নাম্বার, তার মানে ইনফিনিটি ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটাকে বলি মৌলিক সংখ্যা, আরেকটাকে বলি যৌগিক সংখ্যা।
আচ্ছা, তুমি যদি মৌলিকটাকে জেনে নাও, তাহলে মৌলিককে জানলে তুমি অনায়াসে যৌগিককে কি বলতে পারবা। তাহলে প্রথমে তুমি যদি মৌলিক জানো, তাহলে তুমি যৌগিককে কি বলতে পারবা। সেই অর্থে আমরা শুরুতে যেটা পেলাম সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা যেই ছাঁকুনির সাহায্যে, যে ছাঁকুনির সাহায্যে, একটা ছাঁকুনি আছে, সেই ছাঁকুনির সাহায্যে বের করা হয়েছে যে মৌলিক সংখ্যা কোনগুলি, সেটা আমরা নাম দেখব। সেই নামটা হচ্ছে ইরাটোস্থেনিস। বলো ইরাটোস্থেনিস। তাহলে এই যে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যার নামগুলি হচ্ছে কি বলো, ইরাটোস্থেনিস। এই যে ছাঁকুনিটা, এই ছাঁকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়। আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলি দেখো। মৌলিক সংখ্যা বলতেছে একের চেয়ে বড়, তার মানে এক শব্দটা মৌলিক না। বলো এক শব্দটা কি না, মৌলিক না। একের চেয়ে বড় যেসব সংখ্যায় এক সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলিকে মৌলিক সংখ্যা বলে। এইটা কিরকম, এটা যদি তুমি একটু ব্যাখ্যা করো। দেখো, আগে তোমাকে একটু ব্যাখ্যাটা করাই। আচ্ছা, এখন তুমি বলো তো, 2 এর গুণনীয়ক কি 1 × 2? আগে তুমি গুণনীয়ক বুঝো। 2 এর গুণনীয়ক কি 1 × 2? বলছে একসহ ওই সংখ্যা হইতে পারবে, এর বাহিরে কেউ হইতে পারবে না। যদি না হইতে পারে তাহলে তাকে মৌলিক বলবা, আর যদি হয় তাহলে তাকে মৌলিক বলা যাবে না। আচ্ছা, এখন দেখো আমি যদি 4 বলি, এখন দেখো 4কে 1 × 4 বলা যাবে, আবার 2 × 2 কি বলা যাবে। এখন দেখো এই যে 1 আর 4 ব্যতীত আরো সংখ্যা পাওয়া গেছে কিনা, গেছে। তার মানে এটাকে মৌলিক বলা যাবে না, তখন এটাকে আমরা কি বলবো, যৌগিক। এখানে একটা ইম্পর্টেন্ট নোট তুমি নিয়ে নাও। ইম্পর্টেন্ট নোটটা কি? ইম্পর্টেন্ট নোটটা হচ্ছে একমাত্র জোড় সংখ্যা মৌলিক 2। এই 2 হচ্ছে একমাত্র জোড়। এটা ব্যতীত আর কোনো জোড় সংখ্যা মৌলিক নাই। তার মানে এই 2 ব্যতীত যারা আছে সবাই কি হবে, আমাদের বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, এখন দেখো তাহলে আমি কি বললাম, মৌলিক কাকে বলে? মৌলিক হচ্ছে একসহ ওই সংখ্যা যদি আমাদের গুণনীয়কের মধ্যে থাকে, তাহলে এইটাকে মৌলিক বলা যাবে। এর বাহিরে যদি কেউ চলে আসে তাহলে তাকে কি মৌলিক বলা যাবে না। এই সংজ্ঞাটা আমাকে মনে রাখতে হবে। এখন তুমি লক্ষ্য করো, তাহলে তুমি বললা যে 2 একটা মৌলিক। বলো 2 একটা মৌলিক। এখন 2 দ্বারা যত সংখ্যা বিভাজ্য আছে সেগুলি কোনোটাই কি মৌলিক হবে না। তার মানে এখানে যত জোড় সংখ্যা আছে সবাইকে তুমি কি করবা, কেটে দিবা। এটা কিন্তু ছাঁকুনি। বলো সবাইকে তুমি কি করবা, কেটে দিবা। তাহলে সবাইকে আমরা কেটে দিব। কাকে কাটবো? সকল জোড় সংখ্যাকে কাটবো। দেখো সকল জোড় সংখ্যা কেটে দিলাম। এই যে দেখছো, খেয়াল করছো? তাহলে সকল জোড় সংখ্যাগুলিকে আমরা কেটে দিলাম। এইভাবে আমরা কাটতে থাকবো। তাহলে আমরা কি বললাম, সকল জোড় সংখ্যা কাটা। কারণ কারণ কি বলতো? কারণ হচ্ছে সকল জোড় সংখ্যা কি দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। দেখছো, এই যে দেখো অর্ধেক কিন্তু নাই হয়ে গেছে। তার মানে অর্ধেক কিন্তু নাই হয়ে গেছে। প্রায় আমরা কতটা বাদ দিয়ে দিয়েছি, 49টাকে বাদ দিয়ে দিয়েছি। কিভাবে বলতো? জোড় সংখ্যা টোটাল কয়টা, 1 থেকে 100 মধ্যে টোটাল কয়টা, 50টা। 50টার মধ্যে 2 ছিল আর সবাইকে বাদ দিয়ে দিয়েছি। তার মানে 49টাকে আমাদের বাতিল হয়ে গেল। আচ্ছা, এখন 3 সংখ্যাটা তুমি দেখো তো, 3কে আমরা কি বলবো, 1 × 3। তাহলে 3 কি একটা মৌলিক, কারণ এর বাহিরে এটার আর কি কিছু নাই, কোনো গুণনীয়ক নাই। তাহলে এটাকে আমরা কি বলবো, মৌলিক বলতে পারবো। আচ্ছা, এটাকে যদি মৌলিক বলতে পারি তাহলে 3কে আমরা মৌলিক বললাম। ওকে, তাহলে 3 একটা মৌলিক। আচ্ছা, এখন 3-এর সাথে গুণ করে যেগুলিকে পাওয়া যাবে সেগুলিকে মৌলিক বলা যাবে, যাবে না। তাহলে আমি কি করবো, দেখো 3 × 2 = 6 বাতিল, 3 × 3 = 9, 3 এই যে 3 × 4 = 12, 3 × 5 = 15 বাতিল, 3 × 6 = 18 বাতিল, 3 × 7 = 21 বাতিল, 24 অলরেডি বাতিল, 27 বাতিল, 30 অলরেডি বাতিল, 33 36 অলরেডি বাতিল, 39 42 অলরেডি বাতিল, 45 48 অলরেডি বাতিল, 51 54 বাতিল, 57 60 বাতিল। তারপর কি হবে, 63 66 বাতিল, 69 72 75 78 81, তারপরে 84 87 90 93 96 99। দেখছো, তার মানে 3-এর সাথে যারা যারা সম্পর্কযুক্ত আছে সবাই বাতিল হয়ে গেছে। তাহলে কেন বাতিল হয়েছে, কারণ তারা সবাই কি যৌগিক, মনে রাখতে হবে। আচ্ছা, এবার 4 অলরেডি বাতিল হয়ে গেছে। তাহলে 5-এর ক্ষেত্রে তুমি কি বলবো বলো তো, 5 মানে কি বলো, 1 × 5। তাহলে 1 × 5 এটা একটা মৌলিক। তাহলে এটা একটা মৌলিক। তাহলে 5-এর সাথে এখন যত গুণনীয়ক পাওয়া যাবে সবাইকে বাতিল করে দেবো। তাহলে দেখ 5 × 10 15 20 25 বাতিল, 30 বাতিল, এখানে কি 35 40 অলরেডি বাতিল, 45 50 55 60 65 70 75 80 85 90 95 100 অলরেডি কি বাতিল হয়ে গেল। এই যে দেখো পেয়ে গেলাম। এখন আসো 7 মানে কি বলো, 1 × 7। তাহলে এটাও কি একটা মৌলিক, বলো এটাও কি একটা মৌলিক। এখন এই 7-এর সংখ্যার সাথে গুণ করব, গুণ করে করে দেখবো। তাহলে 7 দুগুণে কত, 14 বাতিল, 21 বাতিল, 28 বাতিল, 35, তারপরে কত বলো 42 49, এই যে বাতিল।
তারপর 49-এর পরে কি হবে আমাদের 49, 56 বাতিল, তারপর 63 বাতিল, 70 বাতিল, 77 এই যে বাতিল, তারপর 77-এর পরে কত বলো 77, 7 11 77, তারপরে 84, তারপর হচ্ছে কি 91 এই যে বাতিল, তারপর হচ্ছে 98 অলরেডি বাতিল। দেখছো? তার মানে এখন দেখো, এখন তুমি লক্ষ্য করো, এখন তুমি যেটা দেখবা যে দেখো এখন আমি এই টোটালটা 9 10 সবাই বাতিল হয়ে গেল, তাহলে পাইলাম কাকে 11, তাহলে মৌলিক সংখ্যা কত আছে 11 আছে। আচ্ছা 11 এর গুণনীয়ক এখানে কেউ আছে কিনা তুমি লক্ষ্য করো, এখানে দেখবা যে 11 এর গুণনীয়ক কেউই অবশিষ্ট নাই, তার মানে সবাইকে অলরেডি কি বাতিল হয়ে গেছে। এখন যদি আমি বলি তুমি লক্ষ্য করে দেখো, অলরেডি আমরা বলছি দেখো 1টা 2টা 3টা 4টা 5টা এই যে একটা 6টা, তারপর এই যে একটা 7টা, এই যে একটা 8টা 9টা, তারপর এই যে দেখো 10টা, তারপর 11টা, তারপর 12টা, তারপর 13টা, 14 15, এখানে আমরা কাকে পাবো 16, 16 এখানে আমি পেলাম 17 18 19 20 19 20 21 21 22 23, তারপর 24, তারপর এখানে পাইলাম 25টা। তাহলে এখন তুমি বুঝে গেলা যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল কয়টা 25টা। বলো টোটাল কয়টা পেলাম 25টা। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউতে আসে, একদম নোট ডাউন করে রাখো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা টোটাল 25টা। আরেকটা এমসিকিউ আসে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক কয়টা। দেখো তুমি অলরেডি লক্ষ্য করছো 1 2 3 4 5 6 7 8, তার মানে 1 থেকে 10 পর্যন্ত 4টা, আবার 11 থেকে 20 পর্যন্ত 4টা, তাহলে টোটাল পাইলাম কয়টা 8টা। আমাকে খেয়াল রাখতে হবে। এরপর আসো তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা নিয়ে আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা এখন আমাদের যে উদাহরণ একে দেখছে, উদাহরণ একে দেখো বলতেছে সংখ্যাগুলির পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কর। কয়টা সংখ্যা নির্ণয় করব? দুইটা। বলো কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা আমরা নির্ণয় করব। এখন এখানে কিরকম মিল বিন্যাস আছে বলো তো দেখি। এখানে দেখো লক্ষ্য করবা প্রত্যেকটা স্টেপে, বলো প্রত্যেকটা স্টেপে কত করে বাড়তেছে? 7 করে বাড়তেছে। কত করে বাড়তেছে? 7 করে বাড়তেছে। যেহেতু 7 করে বাড়তেছে তাহলে আমি এখানে লিখতে পারি দেখো পরবর্তী প্রথম সংখ্যা। বলো পরবর্তী প্রথম সংখ্যা। এখন পরবর্তী প্রথম সংখ্যা বলো 31-এর সাথে কত যোগ হবে? 31-এর সাথে যোগ হবে 7, তাহলে হবে কত বলো 38। এখন পরবর্তী যদি আমি বলি দ্বিতীয় সংখ্যা, তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা বলো কত হবে? 38-এর সাথে বলো কত হবে? 7। 38 সাথে 7, তাহলে 38 সাথে যদি 7 হয় তাহলে এখানে আমরা বলবো কি বলো 38 যোগ 7 ইকুয়ালস টু আমরা কি বলবো বলো 45। তাহলে এখানে আমি পাইলাম পরবর্তী প্রথম সংখ্যা 38, এরপর পাইলাম পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত পাইলাম 45। এইভাবে কি আমরা বের করতে পারি। তার মানে এখানে পার্থক্য কত পাইছিলাম বলো 7 করে বাড়ছে। এজন্য আমরা দেখো এই যে শেষ সংখ্যার সাথে যোগ করছি কত 7। কেন? কারণ দেখো 3 7 10, 10 7 17, 17 7 24, 24 7 31, এইভাবে আমরা কি করতে পারবো। আচ্ছা এরপর আসো সংখ্যাগুলির পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে তুমি লক্ষ্য করবা দেখো প্রথমটায় ছিল কত বলো 3, পরেরটা আছে কত বলো 5, পরেরটা আছে কত 7, পরেরটা আছে কত 9। এখান থেকে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে দেখো পূর্বের পার্থক্য থেকে 2 করে বাড়তেছে প্রত্যেকটা পার্থক্য। তাহলে পূর্বের পার্থক্য থেকে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। তাহলে 3 এর পরে হচ্ছে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9। আচ্ছা বলো তো 9 এর পরে তাহলে পার্থক্য কত হবে? 11, 11 এর পরে 13, 13 এর পরে 15। কথা কি বুঝছো কিনা বলো? বুঝছো? আচ্ছা এখন বলো তো পার্থক্যের সাথে কি হয়? পূর্বের সংখ্যাটা কি হয়? যোগ। কারণ 1 3 4, 4 3 এই যে 4 আর 5 এ 9, 5 9 7 16, 16 9 25। তাহলে এখন যদি আমি বলি দেখো পরবর্তী প্রথম সংখ্যা, পরবর্তী প্রথম সংখ্যা। এখন পরবর্তী প্রথম সংখ্যা তাহলে কি হবে আমাদের? যেটা হবে দেখো এই 25-এর সাথে যোগ হবে, কে যোগ হবে বলো 9 যোগ 2। কেন 2 বলো তো কেন 2? কারণ প্রত্যেকটা দেখো পূর্বের পার্থক্য থেকে কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে 9 এর সাথে 2 বাড়বে, তাহলে হবে কত 11। আর 11 যদি হয় 25 যোগ আমরা কি বলবো বলো 11 বলবো। আর 25 যোগ 11 হইলে বলো কত হবে 36। বলো কত হবে 36। আচ্ছা এরপর আসে পরবর্তী দ্বিতীয় সংখ্যা। তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা বলো। এই যে আমাদের লাস্ট সংখ্যা কত 36, আর লাস্ট পার্থক্য ছিল কত 11। তাহলে 11-এর সাথে যোগ হবে কত 2। এই যে খেয়াল করছো, তাহলে 36 যোগ বলো কত হবে 13। তাহলে 36 যোগ 13 হইলে কত হয় বলো
আমাদের হবে 49। তাহলে এটাই কি আমাদের আনসার। তাহলে আমরা কি পেলাম বলো, পরবর্তী প্রথম সংখ্যা পেলাম 36 এবং দ্বিতীয় সংখ্যা পেলাম 49। এভাবে আমরা বের করতে পারবো। সংখ্যাগুলির পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি দেখো, এখানে টুইস্ট হচ্ছে এরকম, দেখো এই দুইটা সংখ্যার যোগফল এই সংখ্যা, তার মানে 5 আর 1 কত 6। আবার যদি বলে 5 6 কত বলো 11, 11 এটা কত 17, 17 আর 11 কত বলো 28। তার মানে এখানে যেটা পাওয়া যাচ্ছে, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে আমি যেটা পাইলাম, দেখো পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা নির্দেশ করে। বলো পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা কি করে নির্দেশ করে, এটা আমি পাইলাম। এখন দেখো তাহলে আমি যদি বলি পরবর্তী প্রথম সংখ্যা, তাহলে পরবর্তী প্রথম সংখ্যা, তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে বলো, 17 যোগ কত হবে বলো 28। তাহলে 17 আর 28 কত হবে বলো 45। বলো 17 আর 28 কত হবে 45। আচ্ছা পরবর্তী তৃতীয় সংখ্যা যদি হয়, এখন তুমি আমাকে বলো তো এই লাস্ট সংখ্যা তুমি কত পাইছো 45, এবং এই যে এখানে কত হওয়ার কথা ছিল 45। দেখো যদি আমি সিরিয়ালি করতাম তাহলে এখানে কত হওয়ার কথা ছিল 45, তাহলে 45 এর আগের সংখ্যা কত 28। তাহলে 28 আর 45 কি করবা যোগ করবা, তাহলে এখানে তুমি লিখবা কত 28, আর এইটাকে যদি করো তাহলে কত হবে 73। বলো কত হবে 73। তাহলে পরবর্তী দুটি সংখ্যা তুমি কি কি পাইলা বলো, একটা পাইলা 45 আর একটা পাইলা কি 73। তাহলে কেমনে করছো বুঝছো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই দুইটা সংখ্যাকে যোগ করছি এটা পাইছি, তাহলে এটাকে যোগ করলে কি পাবো এর পরেরটা পাবো। আই হোপ সো তুমি বুঝতে পারছো। আচ্ছা এবার আসো এখানে দেখো, এখানে আমরা যদি এখানে একটা কথা বলি, দেখো সংখ্যাগুলির পরবর্তী দুইটি সংখ্যা যে নির্ণয় করলাম, এখানে তোমাদেরকে একটা কথা বলি, সেটা কি দেখো, তোমাদের এই বইয়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা প্যাটার্নের নাম দেওয়া আছে, সেটাকে বলে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। বলো কি প্যাটার্ন, ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। আচ্ছা এখন সেইটা আমি যদি বলি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন, বলো ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন, সংখ্যা। আচ্ছা ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন, হ্যাঁ ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। আচ্ছা এখন এখানে তুমি লক্ষ্য করো, এই যে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন যে বললাম, এই প্যাটার্নটা কি আসলে তুমি মনে রাখবা, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যখন পরবর্তী সংখ্যা নির্দেশ করে তখন তাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। আচ্ছা তাহলে কি বললাম বলো তো, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল যখন পরবর্তী সংখ্যা নির্দেশ করে, যখন পরবর্তী সংখ্যা নির্দেশ করে, পরবর্তী সংখ্যা নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে। আচ্ছা তাহলে তখন তাকে বলা হয়, তখন তাকে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কি বলা হয়, তখন তাকে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন বলা হয়। বুঝছো, ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন বলে। তাহলে তুমি বুঝছো কথাটা, হ্যাঁ। আচ্ছা এখানে উদাহরণ দিতে বলবে, তাহলে কেমনে দিবা, এই যে দেখো এখানে কিন্তু দুইটা পদের যোগফল পরবর্তী সংখ্যা নির্দেশ করছে, কিন্তু তুমি কেমনে উদাহরণ দিবা সেটা খেয়াল করো, হ্যাঁ। উদাহরণ দেখো, উদাহরণ। আচ্ছা এই উদাহরণটা দেওয়ার সময় তুমি যেটা করবা, প্রথমে এক লিখবা, পরপর দুইটা কি লিখবা এক লিখবা। আচ্ছা দুইটা এক লিখলাম, তাহলে সহজ তোমার জন্য মনে রাখা। এখন কি বলছি, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা নির্দেশ করবে, তাহলে এক একে কত হয় 2। আচ্ছা এর পরেরটার জন্য কোন দুইটা, এটা এই দুইটা, তাহলে 2 আর 1 কত 3। এটার জন্য কি হবে এই দুইটা, তাহলে 3 আর 2 কত হবে 5। তারপরের দুইটা এটা, তাহলে 5 আর 3 কত 8। তাহলে এইভাবে তুমি কি এখন মেক করতে পারবা কিনা বলো, উদাহরণ দিতে পারবা। তাহলে তোমার জন্য সংক্ষিপ্ত প্রশ্নে একটা ইম্পর্টেন্ট নোট তুমি রাখবা, ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কাকে বলে, তখন তুমি বলবা পূর্ববর্তী সংখ্যা দুটি সংখ্যার যোগফল যখন পরবর্তী সংখ্যা নির্দেশ করে তখন তাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। আচ্ছা এরপর আসো 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। এখন আমি আসলে এই ওয়ান শট ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, দীর্ঘায়িত বলতে শর্ট সময় আমি তোমাকে শেষ করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে সূত্রের প্রমাণ একটাও দেখাবো না। আমি কি করব, এই চ্যাপ্টারের নিচে আরেকটা সূত্রের প্রমাণ, যতগুলি সূত্র আছে সবগুলি সূত্রের প্রমাণের ক্লাস তোমাকে দিয়ে দিব। যারা ইন্টারেস্ট আছে সূত্রের প্রমাণ দেখার জন্য তারা সেখান থেকে দেখে নিতে পারো। এখন এখানে দেখো এই যে বলতেছে যোগফল, আচ্ছা এই যোগফলটা এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া 1 থেকে 10, এখন তুমি কি করলা 1 2 3 4 এরকম করে যোগ করা শুরু করলা, এরকম করে যোগ করা শুরু করলা।
আচ্ছা, এরকম করে যদি এখন যোগ করো, তুমি লক্ষ্য করো ভাইয়া, এরকম করে তুমি যোগ করতে পারবা কি পারবা না? পারবা, অবশ্যই পারবা, ক্যালকুলেটর করতে পারবা। আচ্ছা, তোমার জন্য ১ থেকে ১০ পর্যন্ত যোগ করা সহজ। কিন্তু যদি তোমাকে বলা হয় ১ থেকে ২০০ পর্যন্ত যোগ করো, এখন তুমি ক্যালকুলেটরে ১, ১, ১ এভাবে একটা, একটা করে যোগ করে, করে দেখবা? না। এটার জন্য একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি কি? সমষ্টির একটা সূত্র আছে। বলো, সমষ্টির একটা কি আছে? সূত্র আছে। সেই সূত্রটা কি দেখো? সেই সূত্রটা আমি কিন্তু বলছি, সূত্রের প্রমাণ তোমরা যে দেখতে চাও আমাকে বলবা, আমি ক্লাস রেকর্ড করে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। ঠিক আছে? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। বলো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে আমাদের পদ সংখ্যা। বলো, ইনটু কি? পদ সংখ্যা। আচ্ছা, এখানে আমরা যেটা পেলাম দেখো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইনটু পদ সংখ্যা। এখানে তুমি লক্ষ্য করলে দেখবা যে ভাইয়া, এখানে বলো প্রথম সংখ্যা কত ছিল? ১। বলো, প্রথম সংখ্যা ১। তাহলে এখানে প্রথম সংখ্যা নিবা কত? ১। আচ্ছা, শেষ সংখ্যা মানে কি? ১ থেকে ১০। তাহলে শেষ সংখ্যা কত? ১০। তাহলে আমরা বলবো এখানে ১০ ভাগ ২। আর পদ সংখ্যা মানে কি? কয়টা সংখ্যা আছে? কয়টা সংখ্যা আছে বলো তো? ১০টা আছে না? তাহলে তুমি এখানে কি বলবা বলো? ১০ বলবা। তাহলে এটা কাটা কত হবে? ৫। আচ্ছা, ১ আর ১০ এ কত হবে বলো? ১১ ইনটু কত হবে? ৫। তাহলে এখানে আমরা বলবো কত? 55। দেখো তো কত ইজি না? এখন যদি তোমাকে বলা হয় ১ থেকে ১০০ পর্যন্ত বের করো, তুমি ইজিলি বের করতে পারবা। কেমনে? বলো, প্রথম সংখ্যা তখন কত হবে? ১, শেষ সংখ্যা কত হবে? ১০০, পদ সংখ্যা কত হবে? ১০০, এখানে হবে ২। তার মানে এতটুকু ক্যালকুলেশন করে তুমি এবার যতগুলি সংখ্যাই বলুক না কেন, তুমি ইজিলি কি বের করতে পারবা। আচ্ছা, এরপর আসো, ১ থেকে প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। এখানেও সেম, আমি তোমাদেরকে এখানে সূত্রের প্রমাণটা আমি পরবর্তীতে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। এখানে বিজোড় সংখ্যার যোগফল, এটার আবার একটা সূত্র আছে। হ্যাঁ, এই যে বিজোড় সংখ্যার যোগফলের সূত্র আছে। তাহলে বিজোড় সংখ্যার যোগফল, দেখো বিজোড় সংখ্যার যোগফল, এই বিজোড় সংখ্যার যোগফল, তারপরে জোড় সংখ্যার যোগফল, প্রত্যেকটারই কি আছে? একটা করে সূত্র আছে, আমি সবগুলি দেখাই দেবো। হ্যাঁ, তাহলে বিজোড় সংখ্যার যোগফলকে বলা হয় কয় স্কয়ার। বলো, কি বলা হয়? কয় স্কয়ার। আচ্ছা, কয় স্কয়ার মানে কি? এখানে বিজোড় বলতে প্রথম ১০টা। বলো, প্রথম 10টা। তাহলে কয়টা আছে? কয়ের ভ্যালু কয়টা? 10টা আছে। তাহলে তুমি যদি এখানে 10 কে স্কয়ার করে দাও, তাহলে হবে কত বলো? 100। দেখছো কত সহজ না? এখন যদি বলতো প্রথম 20টা, তাহলে কি বলতা? এখানে কয়ের ভ্যালু কত বলতা? 20। তাহলে 20 কে স্কয়ার করলে কি রেজাল্ট কি পেয়ে যেত। এরপর আসো, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। এটা কি আসলে? এটা আসলে অনেকেই ভালো বুঝে না। না বুঝার অন্যতম অর্থ হচ্ছে তোমরা আসলে সব সময় মেশিনের উপর নির্ভর। আচ্ছা, এটা আমি ক্লাসে প্রায় ফান করে বলে থাকি। মেশিন বলতে আমি বুঝাচ্ছি ক্যালকুলেটর উপরে। কিছু জিনিস আছে আসলে যেগুলো আমাদের ব্রেন দিয়ে করা দরকার। সব সময় আমাদের মেশিন নির্ভর হলে চলে না ভাই। মেশিন আমাকে শুধু চালনা করে, হ্যাঁ, আমার ব্রেনকে শুধু কি বলে এটাকে ড্যামেজ করে। ঠিক আছে, আমরা ব্রেনকে ওইভাবে চালু করতে গেলে, মানে কাজ করাইতে গেলে, তখন আমাদের কিছুটা ব্রেনকেও পেইন দিতে হয়। তো সেটার জন্য দেখো, তুমি একটু খেয়াল করবা যে দুইটা সংখ্যার যে বর্গের সমষ্টি বলতেছে, আমি সবাইকে বলি এটা একটু মুখস্থ করবা, খুব কাজে লাগবে। 1 কে স্কয়ার করলে 1 হয়, 2 কে স্কয়ার করলে কত হয় বলো? 4, 3 কে স্কয়ার করলে হয় 9, 4 কে স্কয়ার করলে হয় 16, তারপর 5 কে স্কয়ার করলে কত হয় বলো? 25, তারপর 6 কে স্কয়ার করলে বলো কত হয়? 36, 7 কে স্কয়ার করলে 49, 8 কে স্কয়ার করলে 64, 9 কে স্কয়ার করলে হয় 81। আর যদি আমরা 10 কে স্কয়ার করি তাহলে হবে কত? 100। অ্যাটলিস্ট তোমাকে 20 পর্যন্ত মুখস্থ করা উচিত। এখন যদি আমি বলি 11 কে স্কয়ার করলে বলো কত হয়? 121, 121, 12 কে স্কয়ার করলে 144, 13 কে স্কয়ার করলে 169, 14 কে স্কয়ার করলে হবে 196। যদি আমরা 15 কে স্কয়ার করি তাহলে কত হবে বলো? 225। যদি আমরা 16 কে স্কয়ার করি তাহলে কত হবে বলো? 256। 17 কে স্কয়ার করলে 289, 18 কে স্কয়ার করলে 324, 19 কে স্কয়ার করলে 371। আর যদি আমরা 20 কে স্কয়ার করি তাহলে, আমরা যদি 20 কে স্কয়ার করি তাহলে কি হবে আমাদের? 400 হবে। বলো কত হবে? 400। অ্যাটলিস্ট তোমাকে 20 পর্যন্ত মুখস্থ করতে হবে। আচ্ছা, কেন হবে? কেন দরকার? এটা করলে তুমি খুব সহজে বুঝতে পারবা। কেমনে? দেখো, এখন যদি তোমাকে বলা হয় ১, দেখো ১ সংখ্যাকে এখান থেকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সম্ভব? তুমি বলবা না। কেন না? কারণ একটা করলে তো ১ হয়ে যায়। এই যে ১ কে যদি স্কয়ার করি তাহলে তো ১ হয়ে গেল। তাহলে ১ কে স্কয়ার করলে তো ১ হইল।
আচ্ছা আমার দরকার কাকে, দুইটা সংখ্যা, তাহলে আমি যদি এখানে এর সাথে আরো এক করি, অ্যাটলিস্ট তো এক নিতে হবে। আচ্ছা এক যদি নিই তাহলে এক আর একে কত, দুই হওয়ার কথা, তাহলে এক সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সম্ভব না। তাহলে কাকে সম্ভব, দুইকে সম্ভব, কারণ কেমনে বলো, এক স্কয়ার যোগ এক স্কয়ার, ক্লিয়ার কথা। আচ্ছা দুইয়ের পরে যদি আমি বলি এখন তিনকে কি সম্ভব না, কেন সম্ভব না তুমি দেখো তো, এখানে এক আর দুই ন্যূনতম তো এই দুইটাকে যোগ করা লাগবে, তাহলে এই যে আমি পাইলাম দেখো এখানে এক আর এককে কত পাইলাম বলো, এই যে এক আর একে কত পাইলাম দুই, দুইয়ের পরে আবার ধরো এখানে টু কে স্কয়ার করলে কত হয় বলো, ফোর, বলো টু কে স্কয়ার করলে কত হয় ফোর। আচ্ছা এখন যদি আমি বলি টু স্কয়ার যোগ এক স্কয়ার তাহলে কত পাবো, পাঁচ, তাহলে দুইয়ের পরে বলো কত সংখ্যাকে করা যাবে, পাঁচকে করা যাবে, কিভাবে বলো, টু স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার, বুঝছে কিনা বলো, বুঝছে। আচ্ছা এখন তুমি বলো চারকে কি করা যেত না, কারণ দুইকে স্কয়ার করলে অলরেডি চার হয়ে যায়, তাহলে ওর সাথে তো কাউকে না কাউকে যোগ করা লাগবে, সেটা তো আর সম্ভব হচ্ছে না, তিনকেও সম্ভব হচ্ছে না, ছয়কে কি সম্ভব, তাও না, কেন না। আচ্ছা বলো তো চারের একে পাঁচ হয়, ছয়কে হওয়া সম্ভব না, হওয়া সম্ভব না। তাহলে এখানে আমরা এইভাবে কি করবো ভাইয়া, প্রত্যেকটা সংখ্যাকে আমি বের করে 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 দেখতে পারবো যে আসলে কাকে করা সম্ভব আর কাকে করা সম্ভব না। এখন তুমি লক্ষ্য করো নয়ের সাথে যদি এক যোগ করো তাহলে কত হবে, দশ, তার মানে দশকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সম্ভব, বলো দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা সম্ভব। এইভাবে তুমি মনে রাখবা যে ভাইয়া ওই যে আমরা শিখছিলাম মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত টোটাল কয়টা আছে, 25টা, বলো টোটাল কয়টা আছে, 25টা। এখানে আমি মনে রাখবো 1 থেকে 100 পর্যন্ত, এটা কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় আসছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, নোট ডাউন করে রেখো, হ্যাঁ। তাহলে এখানে আমরা মনে রাখবো টোটাল আছে 35টা সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত, যাদেরকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। ওকে, এখন যদি বলা হয় তোমাকে 37 সংখ্যা কি তুমি করো, তাহলে তুমি পারবা কিনা বলো, 34 যোগ কত, এক, দেখো তো 6 6 36, আর এক স্কয়ার করলে কত, এক, তাহলে 36 আর একে কত, 37। তখন তুমি কিন্তু ইজিলি বের করতে পারবা, কিভাবে দেখো তো, এই যে 36 আর এক হয়েছে কিনা বলো, হয়ে গেছে। আচ্ছা এখন যদি তোমাকে বলে যে এখন তুমি এখানে দেখো 25 আর 16 কত বলো, 41, তাহলে 41 কে করতে বলে তুমি কি বলবা, তুমি বলবা 5 কি স্কয়ার করলে আর 4 কি স্কয়ার করলে হয়ে যায় কত, 41। কখনো কখনো আসে একটা সংখ্যাকে দুইটি উপায়, তিনটি উপায়ে করো, তুমি যদি এটা জানো তুমি খুব সহজে দুইটা উপায় তিনটা উপায় সব কি খুব সহজে কি বের করতে পারবা। ওকে, তাহলে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাটা তোমাকে মোটামুটি একটু নলেজের মধ্যে থাকা লাগবে, তাহলে এটাকে তুমি খুব সহজে কি বের করতে পারবা। তাহলে এখানে যদি আমরা সারসংক্ষেপ বলি, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি মানে কি, দুইটা সংখ্যাকে বর্গ করব তার সাথে যোগ করব, করার পরে যে ফলাফল আসবে সেটাকে বলা হয় দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপ। এটা ক নাম্বার প্রশ্নে অনেক বেশি আসে এবং এমসিকিউতে আসে 2 নম্বরের জন্য, এবং তোমাদের যেহেতু এখন শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনও কি এটা কি এসে থাকে। আচ্ছা এখন আসো আমরা শিখব 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আচ্ছা এই ম্যাজিক বর্গ গঠন মানে কি, 3 ক্রম মানে কি, 3 ক্রম মানে হচ্ছে 3 × 3, বলো 3 ক্রম মানে কি, 3 × 3। আচ্ছা 3 × 3 কি, দেখো দৈর্ঘ্যের দিক থেকে এখানে বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কয় ভাগে ভাগ করা যাবে, এই 3 ক্রম মানে হচ্ছে 3 × 3, তাহলে দৈর্ঘ্যের দিক থেকে 3টা, প্রস্থের দিক থেকে 3টা। আই হোপ সো বুঝছো তোমরা, যদি না বুঝে থাকো এখন অলরেডি তোমরা বুঝে যাবে, এখন তুমি বুঝে যাবা, কিভাবে বুঝবা দেখো, আমি যদি এখন এখানে একটা বক্স নেই, দেখো এখানে একটা বক্স নিলাম, হ্যাঁ আচ্ছা নিলাম, এখন আমি এখানে আমরা ড্র করব, ওকে আমরা ড্র করব, দেখো এখানে 3টা নিব, একটা, তারপর এখানে একটা, এই যে 2টা, তারপর এখানে একটা, এখানে একটা, দাগটা হালকা বাঁকা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বলো তো এখন 3 ক্রমের যে বর্গ নিলাম, এই 3 ক্রমের যে বর্গ নিলাম, এখন তুমি দেখো তো এখানে কয়টা ঘর হয়েছে, টোটাল 9টা, তাহলে দৈর্ঘ্যের দিক থেকে কয়টা, 3টা, প্রস্থের দিক থেকেও 3টা, তাহলে 3টা 3টা পাইলাম কয়টা, 3টা 3টা, তাহলে দৈর্ঘ্যের দিক থেকে 3টা, দৈর্ঘ্যের দিক থেকে 3টা, প্রস্থের দিক থেকে 3টা পাইলাম, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর কয়টা করে পাইলাম বলো, 3টা করে পাইলাম, তাহলে 3 × 3। এখন বলছে এই ম্যাজিক বর্গ যে গঠন করব, এই ম্যাজিক বর্গটা খুব একটা মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, সেটার জন্য আমাকে আগে জানতে হবে ম্যাজিক বর্গ গঠনের সমষ্টির একটা সূত্র আছে, বলো কিসের সূত্র আছে, সমষ্টির একটা সূত্র আছে, সেটা কি দেখো, ক ইনটু আমরা বলবো ক স্কয়ার প্লাস 1/2, তাহলে কি রকম, ক মানে কি বলো, এখানে যখন 3 বলবে তখন কয়ের ভ্যালু আসবে 3, কয়ের ভ্যালু 3, তাহলে এখানে কি হবে 3 স্কয়ার যোগ কি হবে 1 বাই কত হবে 2। এখন দেখো তাহলে তুমি বলো এখানে 3 3 9 আর একে কত 10, তাহলে 3 ইনটু কত হবে বলো 10 বাই কত হবে 2, এখানে এটার সাথে এটা কাইটা দাও তাহলে কত হবে 5, 3 5 15।
আচ্ছা, এই সমষ্টি 15 পাওয়ার পরে কেন আমার কাজে লাগবে? বিকজ অফ এখানে আমাকে টোটাল ঘর আছে কয়টা বলো? 9টা। তার মানে 9টা সংখ্যাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে, আবারও বলতেছি 9টা সংখ্যাকে এমন করে সাজাতে হবে যাতে করে যে কোনো দিকের যোগফল এইভাবে যদি যোগ করি আসবে 15, এইভাবে যদি যোগ করি আসবে 15, এইভাবে আড়াআড়ি কর্ণ বরাবর যোগ করলে আসবে 15, কর্ণ বরাবর যোগ করলে আসবে 15। তার মানে যে কোনো দিকে তুমি যোগ করবা ফলাফল আসবে কি? 15। এটার নামে কি তোমার ম্যাজিক বর্গ। এবং তোমাকে মনে রাখতে হবে এখানে 1 থেকে 9 এর সংখ্যা আমরা এমন ভাবে বসাবো, একটা সংখ্যা একের বেশি বার বসানো যাবে না। তাহলে সংখ্যার পাঁচাটা কিরকম হবে? একের বেশি একাধিকবার বসানো যাবে না। তোমাকে এটা কি মনে রাখতে হবে। এখন তাহলে এটা সিস্টেম কি? যে কোনো বিজোড়ের জন্য সেম সিস্টেম। বলে কি বলছি? যে কোনো বিজোড়। বিজোড় বলতে 3, 3, 5, 5, 7, 7, 9, যে কোনো বিজোড় সংখ্যার জন্য তুমি সেম ভাবে কি করতে পারবা। সেটা কিরকম চলো দেখা যাক। তুমি কি করবা? এখানে মাঝামাঝি ঘরটাকে নির্ণয় করবা। মাঝামাঝি বলতে এখানে দেখো একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে মাঝামাঝি কোনটা? এটা। তাহলে মাঝামাঝি এটা। এখন মাঝামাঝি করে তুমি শুরু করবা বিসমিল্লাহ বলে, কাকে দিয়ে? 1 দিয়ে। তাহলে শুরু করবা কাকে দিয়ে? 1 দিয়ে। 1 দিয়ে শুরু করার পরে এই ঘরের কোণা বরাবর যাবা, কোণা বরাবর যাবা। তাহলে কি বলছি বলো? শুরু করবা 1 দিয়ে, তারপর কোণা বরাবর যাবা। এটা একটা সিস্টেম। এখানে দুইটা সিস্টেম আছে, এটা মনে রাখতে পারলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রথম সিস্টেমটা হচ্ছে কোণা বরাবর যাবা। আচ্ছা, কোণা বরাবর ঘর হওয়ার কথা ছিল কোনটা? এটা হওয়ার কথা ছিল। দেখো এখন এই ঘর কি তোমার কাছে আছে? নাই কিন্তু। আচ্ছা, নাই যেহেতু এখন তুমি ডানে বামে দেখবা। আচ্ছা, ডানে দেখলাম ঘর নাই, বামেও দেখলাম ঘর নাই, তারপর উপর নিচে, উপরে ঘর নাই, নিচে ঘর আছে, একদম নিচে চলে যাবা, একদম নিচে যে লিখবা। এটার আবার এই কোণা বরাবর যাবা, এই যে কোণা বরাবর যাবা। আচ্ছা, কোণা বরাবর গেলাম। এখন এখানে যে ঘরটা আসলো, এই ঘরে কি তোমার কিছু আছে? নাই। এই ঘর তো আমার কাছে নাই। তাহলে এখন দেখো আমি এটারও সেম, উপরে নিচে ঘর আছে নাই, ডানে বামে, ডানে কোনো ঘর নেই, বামে আছে, বামে একদম এখানে চলে যাবো। কত হবে ভাই? 3। এটা একটা সিস্টেম। আমি বলছিলাম এখানে দুইটা সিস্টেম ফলো করতে হবে। নাম্বার 1 সিস্টেম আমরা ফলো করে ফেলছি, এখন 2 নম্বর সিস্টেম আসবে। 2 নম্বর সিস্টেম কি দেখো, এখানে যখন কোণা বরাবর গেলাম তখন কিন্তু ব্লক হয়ে গেল। ব্লক মানে এখানে অলরেডি একটা নাম্বার এক্সিস্ট করে। যখন এই ব্লক হয়ে যাবে তখন ঠিক এই সংখ্যার নিচে এসে সংখ্যা বসাবা। বলো কি বলছি? যেখানে ব্লক খাবা সেই সংখ্যার নিচে এসে সংখ্যা বসাবা। এই দুইটা সিস্টেম। তাহলে কোণা বরাবর যাবা, আর যেখানে এসে ব্লক খাবা সেখানে ব্লকের নিচের ঘরে চলে যাবা। এখন দেখো এই যে আমরা কোণা বরাবর যাব, তাহলে কত হবে? 5। কোণা বরাবর যাব কত হবে? 6। এই কোণা বরাবর যাব। এখন দেখো এখানে গড় হওয়ার কথা ছিল। এখন এখানে আবার তুমি লক্ষ্য করবা, দেখো এখানে যে গড়টা হইতো, এখানে ডানে বামে উপরে নিচে কোনো জায়গায় ঘর নাই, সেই রকম যখন হয়ে যাবে ঠিক সেম ব্লকের মতোই চিন্তা করবা, এইটার নিচে এসে বলবা কত? ওকে। আবার এটার কোণা বরাবর যাবা, এই যে দেখো, তাহলে কি হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল। এখন এই ঘরও তো নাই, তাহলে এইখানে আছে, তাহলে এখানে হবে কত? 8। বলো কত হবে? 8। এইখানে এটার কোণা বরাবর যাবা, তাহলে এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো নাই, এইখানে চলে আসবা, তাহলে হবে কত? 9। দেখো, তার মানে দেখো একটা সংখ্যা একের অধিকবার ব্যবহার করার প্রয়োজন হয় নাই। এবং তুমি লক্ষ্য করো যেখানে যোগ করবে, একটু আগে বলছি সব জায়গায় হইতে হবে 15, হয়েছে কিনা দেখো। 8, 5, 13 আর 2 কত? 15। আচ্ছা, 4, 5, 9, 9 আর 6 কত? 15। আচ্ছা, এখানে এই 5 আর 1 কত? 6, 6 আর 9 কত বলো? 15। দেখছো দেখছো কি মজা? 7, 5, 12, 12 আর 3 কত? 15। তার মানে যেখানে যাবা এভাবে যাবা 15, এভাবে যাবা 15, এভাবে 15, 15, 15, 15, 15, 15, শেষ। ওকে। এখন তুমি যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ পারো, তুমি কি 5 ক্রমেরটা শিখতে চাও? দেখো, যদি শিখতে চাও তোমাকে অ্যাডভান্স লেভেল একটা নলেজ আমরা দিয়ে দিই। ঠিক আছে, চলো দেখা যাক। এখন আসো এখানে আমরা যদি একটা 5 ক্রমের ম্যাজিক বর্গ শেখাই তোমাদেরকে। দেখো, 5 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমরা একটা বর্গ নিব। হ্যাঁ, এই যে এখানে একটা বর্গ নিব, তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ শিখবো। ওকে। আচ্ছা, এখন তোমরা অলরেডি অবগত হয়ে গেছো যে 5 ক্রমের ম্যাজিক বর্গের জন্য, তাহলে বলো তো এখানে আমাদের 5 ক্রমের জন্য টোটাল ঘর লাগবে টোটাল কয়টা? তাহলে আমরা সব দিকে কয়টা করে যাব? 5টা করে যাব। তাহলে এখানে আমরা নিব 5টা, এখানে আমরা নিব 5টা। এই যে দেখো 1, তারপর এই যে 2, হ্যাঁ, তারপর এই যে 3, হ্যাঁ, তারপর এই যে 4। দেখো, তাহলে দেখো 1, 2, 3, 4, 5 হয়েছে, হয়েছে। আবার এই দিকে আমরা যাব 5টা, 1, এখানে 2, এখানে 3, তারপর 4, 5। ওকে। আচ্ছা, হয়ে গেছে। এখন তুমি লক্ষ্য করো তো, এটা যেহেতু 5 ইন্টু 5, বলো এটা কি? 5 ইন্টু 5, 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে এখানে 5 5 টোটাল 25টা ঘর হবে। তাহলে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা নেব, একটা সংখ্যা একের অধিকবার নেওয়া যাবে না। আমাকে মনে রাখতে হবে
এক সংখ্যা একের অধিকবার নেওয়া যাবে না। আচ্ছা, এখন এখানে আমরা আগে সমষ্টির সূত্র যদি বলি, সমষ্টির সূত্র কি ছিল বলো? ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। তাহলে এখানে সংখ্যা কি ছিল? 5। তাহলে 5 ইন্টু কি হবে বলো? 5 স্কয়ার যোগ 1 বাই কত হবে বলো? 2। তাহলে এখানে 5 5 25 আর 1 কত? 26। তাহলে 5 ইন্টু কত হবে বলো? 26 হবে। এইখানে 2 হবে, তাহলে কত হবে বলো? 13। 5 13 হবে 65। তার মানে এখানে তোমাকে যে খেলাটা আমরা খেলবো সেটা হচ্ছে যেই দিকে যোগ করব সব জায়গায় হবে কত বলো? 65, 65। ওকে, এখন আমরা কি বলছিলাম? প্রথম কাজ আমাদের প্রথম কাজ হচ্ছে মাঝখানের সংখ্যাটাকে খুঁজে বের করা। আচ্ছা, মাঝখানের সংখ্যা কি? দেখো 5 মানে কি? এদিকে 2টা এদিকে 2টা, তাহলে এটা কি মাঝখান? তাহলে এখানে আমি নিব কত? 1। দেখো তো মনে আছে কিনা তোমার? একটু আগে আমরা বলছিলাম যে মাঝখানে নিব 1, তারপর কিভাবে যাব? আড়াআড়ি যাব, আড়াআড়ি। হ্যাঁ, এই যে দেখো এখন তুমি খুব ইজিলি বুঝে যাবে, আড়াআড়ি যাব, আড়াআড়ি এ ঘর। তাহলে এ ঘর আমার নেই, একদম এখানে আসবো 2। এই যে দেখো আড়াআড়ি যাব, তাহলে কত হবে? 3। এই যে আড়াআড়ি যাব, দেখো আড়াআড়ি এখানে নাই, তার মানে এইখানে চলে আসবো, কত আসলো বলো? 4। দেখছো? খেয়াল করছো? আচ্ছা, আবার এখানে যাব, আসবো কত বলো? 5। এই যে দেখো ব্লক হয়েছে কিনা? ব্লক, ব্লক যেখানে হবে সেখানে নিচে নেমে যাবো বলো, ব্লক যেখানে হবে সেখানে নিচে নেমে যাবো। তাহলে এখানে আমরা কত নিব বলো? 7। এখানে আমরা কত নিব বলো? 8। এইখানে আসবো, তাহলে এখানে গড় হওয়ার কথা ছিল, এইখানে চলে আসবো কত? 9। এখানে আসবো, এখানে গড় হওয়ার কথা ছিল, এইখানে চলে আসবো কত বলো? 10। এখানে আর কথা ছিল কিন্তু হবে না, ব্লক হয়ে গেছে, তাহলে কোথায় আসবে? এখানে। তাহলে 11 হাসলো, 11 পরে কত? 12, 12 পর 13, 13 পর 14, 14 পর 15। দেখো তো বুঝছো কিনা? খুব সহজ কিনা? খুব সহজ। ঠিক আছে, এরপর এখানে যখন যাব, একটু আগেও এরকম একটা ঘর আমরা পেয়েছিলাম, যার কি ছিল? ডানে বামে উপরে নিচে কোনো ঘর নেই। দেখো ডানে বামে উপরে নিচে কোনো ঘর নেই। তখন আমরা বলছিলাম ব্লক হয়ে গেলে যেটা করব সেটাই করব, তার মানে নিচে চলে আসবো। হয়ে গেল। এখন এইটার ক্ষেত্রে আবার এখানে আসবো, তাহলে এই ঘরটা হওয়ার কথা ছিল, দেখো উপরে নিচে কোনো ঘর নেই, ডানে ঘর নেই, তাহলে বামে একদম শেষে চলে আসবো, তাহলে এখানে কত আসবে? 17। আচ্ছা, এখানে আসবো, তাহলে এখানে, এখানে দেখো এই যে এটা হওয়ার কথা ছিল, এখানে চলে আসবো, কত হবে? 18। এই যে 18 পরে আবার হবে কত? 19, 19 পর 20, 20 পর আবার ব্লক, ব্লক খাইলাম, তাহলে কত হবে? 21, 21 পর এখানে কত? 22, 22 পর আবার এখানে এই যে এই ঘর হবে, তাহলে এইখানে চলে আসবো, কত হবে? 23। তাহলে এখানে আসবো, এখানে কত হবে? 24। এখানে আসবো, এইখানে গড় হবে, তাহলে এর নিচে আসবে কত? 25। দেখো হয়ে গেছে না? কি সুন্দর, খুবই মজার বিষয়টা। ঠিক আছে, একবার দুইবার তুমি বাসায় প্র্যাকটিস করলে তুমি খুব মজা আনন্দের সাথে তুমি এই সংখ্যাটা করতে পারবে। ঠিক আছে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যোগ করব পাই যেন কত? 65। বলো কত পাবো? 65 পাবো। যদি পাই তাহলে আমাদের কাজ হয়ে গেছে। সেটা কিরকম চলো দেখা যাক। এখানে তুমি লক্ষ্য করবা 11 18, 11 18 হয়েছে কত? 29, 29 আর 2 কত হয়েছে? 31, 31 আর 9 40, 40 আর 25 যদি করো তাহলে দেখবা 65 হয়েছে। কত হয়েছে? 65। আমি যদি উপর নিচে একটা দেখি, দেখো 21 2 23, 43, 43 আর 8 কত? 51, আর 14 তে কত? 65। তুমি যদি এত তাড়াতাড়ি যোগ না করতে পারো তুমি ক্যালকুলেটর করে দেখবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আড়াআড়ি দেখো, আড়াআড়ি 15 14 কত? 29, 42, আর এটা 12 যোগ করলে কত? 54, 54 আর 11 তো কত বলো? 65। দেখবা যে কোনো ভাবে দেখবা তুমি 65 পেয়ে যাবে। এভাবে আড়াআড়ি দেখো 17 5 22 13 কত? 35, 35 আর 21 56, 56 আর 9 কত? 65। দেখছো? দেখো আমি তোমাকে একটা একটা করে দেখালাম, তুমি সবগুলি করে দেখবা, সবগুলি কি তুমি কত পাবা বলো? 65 পেয়ে যাবা। খুবই মজার। তাহলে বিজোড় যে কোনো সংখ্যা তুমি করবা, ঠিক আছে? তোমার টাস্ক থাকবে 7 সংখ্যাটা, তুমি করে দেখো, খুবই আনন্দ পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার আসো 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আচ্ছা 4 ক্রমেরটা আবার ভিন্ন, 4 ক্রমেরটা ভিন্ন, সেটা কিরকম চলো দেখা যাক। এখন বলতে 4 ক্রমে তুমি অলরেডি বুঝে গেছো দৈর্ঘ্য প্রস্থ বরাবর কেমনে করে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর, তাহলে 4 ক্রম হইলে কত হবে? 4টা করে হবে। বলো কয়টা করে হবে? 4টা করে হবে। 4 ক্রমেরটা 4টা করে হবে। আচ্ছা এটা অলরেডি বুঝছি, কিন্তু আমি এখন 4 ক্রমেরটা করতে গেলে আমার যেটা লাগবে, এখানে আমরা মনে রাখবো 2টা ঘর লাগবে। বলো কয়টা ঘর লাগবে? 2টা ঘর লাগবে। হ্যাঁ, আচ্ছা 2টা ঘর কেন লাগবে আমি একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করতেছি, চলো দেখা যাক। তাহলে এখানে আমরা যে 2টা ঘর করব ভাইয়া, এই যে 2টা ঘর করব, তাহলে 2টা ঘর করলে এখানে হবে 1, দেখো 1, তারপর 2, তারপর 3 4, 3 4, তারপর 1 2 3 4। ওকে, আচ্ছা গেল। এখানে আসো 1 2 3 4 হয়ে গেল। আচ্ছা এখানে দেখো 1, তারপর 2, তারপর 3 4 হয়ে গেছে। এখন তুমি অলরেডি বুঝে গেছো যে এখানে আমাদের যে প্যাটার্নটা সেটা লক্ষ্য হচ্ছে এখানে সবগুলি সংখ্যাকে একবার করে নাও, তাহলে এখানে টোটাল আছে কয়টা? 16টা। তাহলে একবার করে নিলে দেখো তো আমি কি বলবো? 1 2 3 4,
5 6 7 8, তারপর 9 10 11 12, তারপর 13 14 15 16। আচ্ছা তুমি হয়তো ভাবতেছো ভাই কি শুরু করলো এটা, সব সংখ্যার দিন সিরিয়ালে নেওয়া শুরু করলো, তাহলে আমাদের হবে কেমনি? হ্যাঁ, একটু আগে আমি তোমাদেরকে সমষ্টি দেখাইছিলাম, এটার আবার সেম সমষ্টিটা আমরা বের করে নিই। তাহলে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1। দেখো আমি মনে করি এইভাবে আসলে সূত্রগুলি শেখা দরকার, ম্যাথ করতে 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 তোমার মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, বসে বসে ঘ্যান 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 করে মুখস্থ করার পক্ষে আমি না, ঠিক আছে? ম্যাথ করবা করবা, দুই একবার পড়বা, তারপর ম্যাথ করা শুরু করে দিবা। এই একবার দুইবার দেখবা দেখবা করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে, ম্যাথ প্র্যাকটিস করতে করতে সূত্র মুখস্থ হয়ে যায়। দেখো এখানে ক আছে, তাহলে এখানে বলো ক মানে কি, এখানে কত হবে 4, এখানে কি হবে 4 স্কয়ার যোগ 1। আচ্ছা এখানে কি হবে 2, তাহলে এটার সাথে এটা কাইটা দাও, তাহলে কি হবে 2 ইন্টু 4, আর এখানে কত হবে 17, তাহলে 4 4 16 আর 1 17, তাহলে কত হবে 34। তার মানে এখানে আমি পাইলাম যে কোনো দিকে যোগ করলে কত হবে 34 হবে। তাহলে তোমার এমসিকিউ আসতে পারে, তুমি এমসিকিউতে আনসার করতে পারবা কি পারবা না বলো? তোমার কি মুখস্থ করার দরকার আছে? নাই, আসলে তুমি সূত্র জানলেই তোমার হয়ে যাবে, অথবা তুমি যে প্যাটার্ন শিখতেছো এভাবে কি তোমার আস্তে আস্তে কি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর এখানে দেখো, এখানে আমরা কি করব, আমরা যেটা করব ভাইয়া, এখানে আমরা মনে রাখবো, দেখো আমরা ফার্স্ট অফ অল এখানে করব এই যে আড়াআড়ি আছে না, আড়াআড়ি, এই যে কর্ণ বরাবর কর্ণ পাইছি, কর্ণ এখানে কি পাইছি, কর্ণ পাইছি, এই কর্ণটাকে ঢেকে দেব। তার মানে এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলি গেছে সেই সংখ্যাগুলি এখানে নিব না, বলো সংখ্যাগুলি এখানে নিব না। তাহলে কর্ণ এই যে সংখ্যাগুলি কর্ণের মধ্য দিয়ে যায় না সেই সংখ্যাগুলিকে এখানে আমরা নিব। তাহলে কাকে কাকে নিব চলো দেখা যাক। এখন তুমি লক্ষ্য করো 2 আর 3 আছে, তাহলে এই 2 3 নিয়ে নিব। আচ্ছা এখানে 5 8 আছে, তাহলে কি নিব 5 8 নিয়ে নিব। আচ্ছা তারপর আছে 9 12 নিয়ে নিব, কাকে বলো 9 12 নিয়ে নিলাম। এরপর দেখো এখন আছে 14 15 নিলাম, কাকে বলো 14 15, বুঝছো? এই যে দেখো 14 15 নিয়ে নিলাম। এখন এরপর আমরা কি করব জানো, এরপর এই আড়াআড়ি যে আমরা কাটছি না, এই আড়াআড়ি সংখ্যাগুলিকে আমরা চেঞ্জ করে করে নিতে থাকবো। কিরকম চলো দেখা যাক। এই যে দেখো এখানে ছিল 1, এই সংখ্যার সাথে এই সংখ্যার পরিবর্তন করব, তার মানে এটা যাবে ওইখানে আর ওইটা যাবে এখানে। তাহলে আমরা কি নিব, এখানে নিব 16 আর এখানে নিব কাকে বলো 1। সিমিলার, তুমি এখন সিমিলার বুঝে গেছো, তাহলে এটা যাবে কোথায় এখানে, আর এটা যাবে কোথায় এখানে, তাহলে এটা কত আছে 13, তাহলে 13 যাবে কোথায় এখানে, আর 4 যাবে কোথায় এখানে। দেখছো মজা না বলো? তাহলে এই বাদে আর কে কে ছিল বলো, ছিল 6 11 10 7, এটার সাথে এটার পরিবর্তন হবে আর এটার সাথে এটার পরিবর্তন হবে, তাহলে 6 7 11 পরিবর্তন হবে, তাহলে এখানে 11 এখানে 6 হয়ে গেল। 10 এর সাথে 7 পরিবর্তন হবে, তাহলে এখানে 7 এখানে 10। দেখছো 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 কাটছিস। তাহলে এখানে আমরা কি করলাম বলো, ফার্স্টে আমরা কর্ণ বরাবর দাগ দিছি, কর্ণগুলিকে আমরা ঢেকে দিছি, ঢাকার পরে যেগুলি খালি ছিল সেগুলিকে নিছি, তারপর কর্ণ বরাবর জায়গাগুলিকে চেঞ্জ করছি, 1 এর সাথে 16 13 এর সাথে 4 6 এর সাথে 11 7 এর সাথে 10। এখন তুমি দেখবা যেই দিকে তুমি যোগ করবা সব দিকে 34 হয়ে যাবে। কি ম্যাজিক, চলো দেখা যাক। এখানে দেখো 1 আর 12 কত 13, 13 আর 8 21, 21 আর 13 34। দেখছো দেখছো হয়ে গেছে। 10 13 23, 23 7 30, 30 4 34। দেখছো দেখছো হয়ে গেছে। 16 11 27, 27 আর সাথে কত 34। দেখছো হয়ে গেছে। তুমি এখন যেই দিকে যাবা, এই যে এদিকে যাও, এদিকে যাও, 8 10 18, 18 আর এখানে 16, তাহলে কত হবে 34। যেদিকে যাবা সেদিকে কিন্তু তোমার 34 হয়ে যাবে। আই হোপ সো তোমাকে এখন থেকে আর কখনোই ম্যাজিক বর্গ নিয়ে প্যারা খেতে হবে না। যদি তোমার ম্যাজিক বর্গ ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তুমি কমেন্টস বক্সে একটু আমাকে জানাও, তাহলে আমি আরো বেশি ক্লাস দিতে ইন্সপায়ার হব তোমাদেরকে ইনশাআল্লাহ। এরপর দেখো আসো কয়টি ছোট বর্গ ক্ষেত্র তৈরি হবে, ওই আগের কোয়েশ্চেনটা ভাইয়া। এখানে আমরা দেখো কয়টা ছোট বর্গ ক্ষেত্র তৈরি হয়েছে, 16টা। 16টা তুমি অনায়াসে বুঝে গেছো, 4 ইন্টু 4 দিলে কি 16টা কি হয়ে যাবে। এরপর আসে উদাহরণ 4। উদাহরণ 4 কি বলতেছে দেখো, উপরের জ্যামিতিক চিত্রগুলি একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি, সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। আচ্ছা প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। আচ্ছা এখন এই যে সেম টাইপ হবে না, আচ্ছা আমি যদি এভাবে নেই, দেখো আমি যদি এভাবে নেই, দেখো এখানে দেখো, এখানে আমি যদি এভাবে নেই, একটা দুইটা তিনটা চারটা, দেখছো বুঝছো কিনা বলো, চারটা হয়েছে। তারপর কি বলা ছিল, এইভাবে বলা ছিল একটা দুইটা তিনটা চারটা, হয়েছে কিনা বলো তো। তাহলে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো, তাহলে চতুর্থ চিত্র হয়ে গেছে, এখন কাঠির সংখ্যা নির্ণয় করবো। তাহলে বলো তো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তুমি কিন্তু আবার আমার মতো দাগ দিও না, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে? হ্যাঁ তোমাকে এইভাবে ধরে 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 গুনতে হবে, আমি তো তোমাকে বোঝানোর জন্য এটা করতেছি। তাহলে বলো কাঠির সংখ্যা কয়টা, 21টি। বলো কাঠির সংখ্যা কয়টি, 21টি। খুব কঠিন, কোনো কঠিনতাই নেই, এটা খুবই সহজ বিষয়, ঠিক আছে? আচ্ছা উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। আচ্ছা
প্যাটার্নটির কোনো বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে কি বলতেছে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তার মানে বীজগণিত রাশি একটা নতুন টপিক তোমার জন্য আসলো। এই বীজগণিত রাশি এক একজন এক একভাবে পড়ায়। আমি আজকে যেভাবে পড়াচ্ছি তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার কাছে ভালো লাগে কিনা। আমি আসলে সূত্র মুখস্থ করার পক্ষে না, আমি এইভাবে পড়ানোরই পক্ষে। কিভাবে, চলো দেখা যাক। এখানে আসো, তুমি লক্ষ্য করো, এখানে আমি পাইছিলাম এটার সংখ্যা হচ্ছে 21। আচ্ছা, এটার সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6, তাহলে 6টা পাইলাম। এখানে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে পাইলাম কত? 11। তাহলে আমি অলরেডি বুঝে যাচ্ছি যে এখানে 16টাই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখছো, আমি বুঝে গেছি অলরেডি এখানে কি হবে, 16 হবে। তাহলে দেখো 6 11 16 21। তাহলে আমি কি বলবো বলো তো, এখানে এসে বলবো 6 11 তারপর কি 16 তারপরে 21। আচ্ছা, এখানে তুমি যেটা করবো ভাইয়া, প্রতি পদের পার্থক্য নির্ণয় করবা। প্রতি পদের পার্থক্য। আচ্ছা, প্রতি পদের পার্থক্য কত বলো তো? আচ্ছা, প্রতি পদের পার্থক্য হচ্ছে তোমার এখানে পার্থক্য হচ্ছে কত? এখানে পার্থক্য হচ্ছে প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে 5 করে। বলো কত করে? 5। তাহলে আমি এখানে লিখলাম কত বলো? 5। তার মানে 6 থেকে 11তে যাচ্ছে 5, 11 থেকে 16তে যাচ্ছে 5, 16 থেকে 21-এ যাচ্ছে কত? 5। তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য কত? 5। এরপর আমি যেটা মনে রাখবো, দেখো প্রতিপদের পার্থক্য 5। এখন বীজগণিতের রাশি শেখার শর্টকাট নিয়ম, আমি তোমাদেরকে এখন শর্টকাট নিয়ম দেখাচ্ছি। হ্যাঁ, আর যদি ম্যাথমেটিক্যাল টার্মে দেখাতে চাই সেটা আবার ভিন্নভাবে দেখাবো। হ্যাঁ, তাহলে আমি বীজগণিতের রাশির শর্টকাট নিয়ম দেখাচ্ছি। সেটা কি দেখো, তুমি সর্বপ্রথম ক লিখবা। বলো, সর্বপ্রথম ক লিখবা। আমি আমার অফলাইন ক্লাসে এইভাবে আমি শিখিয়ে থাকি। হ্যাঁ, একদম আমার যে স্টুডেন্টসরা আছে, শিক্ষার্থীরা আছে, তারা একদম প্রথম ক্লাসে বীজগণিতের রাশি খুব ভালোভাবে দক্ষতার সাথে শিখে যেতে পারে। দেখো, এখানে আমি বলতেছি বীজগণিতের রাশি সর্বপ্রথম কি লিখবো? ক লিখবো। আচ্ছা, কেন লিখবো সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি। সর্বপ্রথম ক লিখবো। এরপর যেটা লিখবে, এই যে এখানে যে পার্থক্য থাকবে সেটা কয়ের সাথে লিখে দিব। বলো, কয়ের সাথে কি করবো? পার্থক্যটাকে লিখে দেবো। সহজ কথা। তাহলে কয়ের সাথে পার্থক্যটা লিখে দেবো। এখন আমার উদ্দেশ্য থাকবে এইটার সাথে প্রথম সংখ্যাটাকে তৈরি করা। বলো, প্রথম সংখ্যাটাকে তৈরি করা কেমন কথাটা? আচ্ছা বলো তো, ক মানে কি? প্রথম সংখ্যার জন্য কয়ের মান 1, দ্বিতীয় সংখ্যার জন্য 2, তৃতীয় সংখ্যার জন্য 3, চতুর্থ সংখ্যার জন্য 4, পঞ্চম সংখ্যার জন্য 5। বিষয়টা এরকম। 100তম সংখ্যার জন্য কয়ের মান 100। তাহলে আমি বানাবো কোনটাকে? প্রথমটাকে। এটা আমাকে মাথায় রাখতে হবে। এখন কয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে 5-কে আমি কত বলবো? 5। তাহলে 6 বানাইতে গেলে বলো কত লাগবে? 1 লাগবে। এখন যদি এমন হইতো যে ভাইয়া আমার কাছে আছে 21, 21-এর পরে আছে 26, 26-এর পরে আছে 31, এভাবে আছে, তাহলে বলো তো আমি এখানে ডিফারেন্স কত? 5। তাহলে আমি কি লিখতাম বলো? 5 ক লিখতাম। বলো কি লিখতাম? 5 ক লিখতাম। তাহলে আমি বলছিলাম কয়ের মান কত? 1, 5-একে 5। তাহলে বানাবো কত? 21। আচ্ছা, 21 যে বানাবো, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 21 হবে সেটা তুমি চিন্তা করে বের করবা, অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা। তখন তুমি বুঝে যাবা 16 বের করলে বের হবে। তার মানে এটাই কি তোমার বীজগণিতীয় রাশি। বলো, এটাই কি তোমার বীজগণিতীয় রাশি। কখনো যোগ করা লাগে, কখনো বিয়োগও করা লাগতে পারে। কিভাবে? চলো দেখা যাক। এখন যদি আমি বলি ভাইয়া 2 7 তারপরে বললাম 12, বলো 2 7 12। এখন বলো তো এখানেও কত করে ডিফারেন্স? 5। তাহলে কি হবে? 5 ক হবে। বলো কি হবে? 5 ক হবে। এখন 5 কত হয়ে গেল, তাহলে আমি বানাবো কাকে? বানাবো তো 2। আমি বলছিলাম প্রথম সংখ্যাকে বানাবো। তাহলে 2 যে বানাবো, তাহলে 5-একে কত? 5। এখন 5-একে যে 5, তাহলে 2 যদি বানাতে চাই তাহলে কি হবে? -3 হবে কিনা বলো তো? -3। তাহলে এটাই কি? এই প্যাটার্নের কি? বীজগণিতীয় রাশি। তাহলে এই প্যাটার্নের বীজগণিত রাশি এটা, এই প্যাটার্নের বীজগণিত রাশি এটা, আর এই প্যাটার্নের বীজগণিত রাশি এটা। আমার মনে হয় আমার শিক্ষার্থীরা এইভাবে শিখতে পারে, তুমিও কিভাবে শিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে বীজগণিত রাশি কেমনে বের করলাম আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। আচ্ছা, এখন তুমি লক্ষ্য করো এখানে ছিল কি কি বলো? এখানে ছিল 6 11 16 21। আচ্ছা, আমি লিখবো এখানে। দেখো, এখানে আমি প্যাটার্নটি লিখবো। প্যাটার্নটি, বলো প্যাটার্নটি, প্যাটার্নটি। তাহলে প্যাটার্নটি কি কি বলো তো? 6 11 16 21। আচ্ছা, এখানে আমরা কি পাইছিলাম? বীজগণিত একটা রাশি পাইছি। বলো বীজগণিতীয় রাশি পাইছি। তাহলে বীজগণিতীয় রাশি কি পাইছি বলো? বীজগণিতীয় রাশি পাইছি। আমাদের বলা ছিল 5ক যোগ 1। সব ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আবার এখানে তুমি লক্ষ্য করবা, এখানে আমাদের সূত্র আছে। কিসের সূত্র আছে বলো? আমাদের সূত্র আছে, কিসের সূত্র আছে? আমাদের সূত্র আছে সমষ্টির। বলো কিসের সূত্র আছে? সমষ্টি। তাহলে সমষ্টির সূত্র কি? দেখো, সমষ্টির সূত্র একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি। সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা। পুরো সংখ্যাটা লিখলাম না, হ্যাঁ, যেন তাড়াতাড়ি হয়। আচ্ছা, এরপরে ডিভাইডেড বাই কি দিলাম? 2 দিলাম।
তাহলে এখানে তুমি দেখো প্রথম সংখ্যা তুমি জানো, প্রথম সংখ্যা কত 6, তাহলে লিখে দাও 6 6। এখানে 2, এটাও তুমি জানো। পদ সংখ্যা, আচ্ছা পদ সংখ্যা এখানে কয়টা সংখ্যা, কয়টা চিত্র তৈরি করবে 50টা, তাহলে পদ সংখ্যা কত 50। তাহলে শেষ সংখ্যা কোনটা, এইখানেই ঝামেলাটা পাকে। তুমি যদি এই ছোট্ট জায়গাটা তুমি খুব ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারে মোটামুটি সবকিছু তোমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তুমি 10-এ 10 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন জায়গাটা দেখো শেষ সংখ্যাটা, তাহলে শেষ সংখ্যা তুমি কেমনে বের করবে, তোমাকে মনে রাখতে হবে এখানে আমাকে কয়টা সংখ্যা বলছে বলো 50টা, বলো কয়টা বলছে 50টা। এই 50তম চিত্র তৈরি করতে, 50তম চিত্র তৈরি করতে যেই কাঠিগুলা লাগবে সেটাই হচ্ছে আমার শেষ সংখ্যা। তার মানে এখানে যদি বলে 100তম পদের সংখ্যা বের করো, মানে সংখ্যার সমষ্টি বের করো, তাহলে 100টি সংখ্যার যোগফল বের করো, তাহলে 100তম পদে যেই মানটা আসবে সেটাই হবে কি আমার শেষ সংখ্যা। যদি বলে 50টা সংখ্যার যোগফল বের করো, তাহলে 50তম পদের মান যেটা আসবে সেটাই কি আমার শেষ সংখ্যা। যদি বলে 25টা সংখ্যার যোগফল, তাহলে 25তম সংখ্যা যেটা আসবে সেটাই কি আমার 25তম পদের 25তম সংখ্যা যেটা আসবে সেটাই কি আমার কি হবে শেষ সংখ্যা হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী আমাকে বলতে হবে এখানে তুমি এখন লিখবা, বের করবা কাকে বলো 50তম সংখ্যাকে তুমি কি বের করবা। এখন আমি বলছিলাম ভাই 50তম সংখ্যার জন্য কয়ের মান কত 50, বলো কয়ের মান কত 50, তাহলে 50 যোগ করলে বলো কত হবে 250 যোগ কত 1, তাহলে হবে কত বলো 256। তাহলে এখানে তুমি বলবা কত বলো 256, তাহলে এটার সাথে এটা কাটো, তাহলে কত হবে 25, এটা এটা তাহলে কত হবে বলো 200 কত হবে 62 ইন্টু 25, এইটা যেটা আসবে তুমি করে নিও, এটাই কি তোমাদের কি আনসার কি হয়ে যাবে। ওকে, তাহলে এটা তুমি ক্যালকুলেটরে করে নিও 262 ইন্টু 25। আচ্ছা, এখন আসো আমরা অনুশীলনীতে আসলাম। এতক্ষণ যাবত আমরা আলোচনা করতেছিলাম আমাদের যেই কি বলে এটাকে উদাহরণ আছে, যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলিকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনুশীলনী যে ম্যাথগুলি আছে সেগুলি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেটা কি দেখো, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা তুমি কেমনে বুঝবা, এটার জন্য তোমাকে একটা শর্টকাট টেকনিক মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। সেটা কি দেখো, দুইটা ক্ষুদ্রতম সংখ্যা, দুইটা ক্ষুদ্রতম সংখ্যা যখন স্থান পরিবর্তন করবে এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগফলের পরে যে সমষ্টিটা আসবে সেটাই হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। আমি মনে হয় বুঝাইতে পারি। দেখো এখন ধরো এখানে আছে 2 আর 1, বলো কত আছে 2 আর 1। আচ্ছা, এখন স্থান বিনিময় করবে, স্থান বিনিময় করবে, তাহলে 2 1 স্থান বিনিময় করলে বলো কি হবে 1 2 হবে। তার মানে এটা এখানে আসবে আর এটা এখানে আসবে, 1 2 হলো। এই দুইটার মধ্যে বিয়োগ করলে যে ফলাফল আসবে সেটাই কি 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য হয়েছে কি হয়েছে না। এরকম তুমি যে কোনো সংখ্যা করে দেখবা, তাহলে দেখো আনসার কোনটা হবে। এটা কিভাবে বলো, 7 5 5 7, দেখো 5 এখানে আসছে আর 7 এখানে গেছে, আর এটার বিয়োগফল কত হবে 18, 18 কি সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। ওকে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কোনটা, ক স্কয়ার। একটু আগে তোমাদেরকে মুখস্থ করে আসছি, বলো কত ক স্কয়ার। ওকে, আচ্ছা এরপর আসো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি, তাহলে প্রথম তিনটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা এইভাবে করে নাও 1 3 5, এই তিনটাকে যোগ করো, তাহলে কি হবে 1 3 4 আর 5 9, তাহলে যোগফল কত 9। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই, কারণ 3 কে স্কয়ার করলে কত হয় 9 হয়, তাহলে এটা এটা একটা বিজোড়, অবশ্যই বিজোড়। আচ্ছা 9 কি মৌলিক, না মৌলিক না, মৌলিক না। তাহলে এখানে আমরা কি বলবো বলো 1 ও 2 বলে দেব। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। আমার মনে হয় তোমরা এটা কোনো প্যারা খাবা, কারণ অলরেডি তোমাদেরকে একদম সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা কি দেখো, এখানে বলো প্রতিটি পদের পার্থক্য কত 5 5, এই যে 5 5। এখন পরবর্তী দুইটা সংখ্যা আমি রাফের মতো করে দিচ্ছি, তোমরা পারবা, কারণ একটু আগে আমি করে দিচ্ছি। পরবর্তী প্রথম সংখ্যা 27 যোগ 5 32, এরপরে এরপরে যদি আমি আবার বের করি, এরপরে যদি বের করি আবার কত হবে 5 হবে না, তাহলে 32 আর 5 বলো কত হবে 37। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা 32, এরপর কি হবে বলো 37। মুখে করে দিলাম, তোমরা পারবা আশা করি। ঠিক আছে, আচ্ছা তালিকার এখানে বলতেছে আবারও সেম, পরবর্তী দুইটি সংখ্যা বের করো। এখন পার্থক্য বের করো, দুইটি পদের পার্থক্য বের করো আর কি সংখ্যা বের করো। তাহলে এখানে পার্থক্য কত 11, দেখো প্রত্যেকটা পার্থক্য কত 11 11, দেখছো। তাহলে এখন বলে 11 যোগ করলে হবে কত 61, তাহলে আবার যদি 11 যোগ করি হবে কত বলো 72। না পারার মতো কিছু আছে, নাই নাই আসলে নাই। শুরুর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে এগুলি পারা যাবে। নিচের সংখ্যা প্যাটার্নগুলির মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তোমাদের মনে আছে তোমাদেরকে শিখিয়েছিলাম ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। বলো কি সংখ্যার প্যাটার্ন, ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন তোমাদেরকে শিখিয়েছিলাম। সেটা কি বলছিলাম বলো, দেখো তো পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যখন পরবর্তী সংখ্যা নির্দেশ করে, দেখো 1 আর 1 কত 2, 2 আর 1 কত 3, 3 2 5, 5 3 8, 8 5 13, দেখছো দেখছো হয়ে গেছে না ভাই।
তাহলে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যখন পরবর্তী সংখ্যা নির্দেশ করে তখন তাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। আর ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন অবশ্যই মিল আছে। তাহলে কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনো মিল আছে কি, রয়েছে কি? অবশ্যই মিল আছে। কি মিল আছে বলো তো, তুমি লিখতে পারবা পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাকে নির্দেশ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে, বলো এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, কি দেখা যাচ্ছে? পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাকে নির্দেশ করে। পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল, যোগফল কি নির্দেশ করে বলো? পরবর্তী সংখ্যা নির্দেশ করে। ওকে, তাহলে এটাকে কি বলা হয় বলো তো? ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন কি বলা হয়। ওকে, আচ্ছা, এটাও আমরা বুঝে গেলাম, এটাও আমরা কি বুঝে গেলাম। ওকে, বলতেছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্দেশ কর, তালিকা নির্ণয় করো। তাহলে পরবর্তী সংখ্যা তৈরি করবো, বলো পরবর্তী সংখ্যা। তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় করা কি আমার জন্য সহজ না কঠিন? খুব সহজ। কেমন বলো তো? 8 যোগ 13, তাহলে 8 যোগ 13 দিয়ে দেবো। বলো 8 যোগ 13 ইকুয়ালস টু বলো কত হবে? 21। এটাই কি আমাদের আনসার হয়ে গেল। এখন আসো 4, 4, 5, 6, 6,8, 8,11। দেখো কিরকম দেখতে না? হ্যাঁ, এটা কি প্যাটার্ন? তোমার কি মনে হচ্ছে? দেখে মনে হবে একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছে, তোমার কাছে প্যাটার্ন মনে হবে না, কিন্তু আসলে এটাও কি একটা প্যাটার্ন। কিরকম চলো দেখা যাক। এখানে তুমি লক্ষ্য করো, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে আমাদের 1। আচ্ছা, এখানে তো 1 নেই, এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 1, তারপর এখানে আছে কি 2, আর এখানে আছে কি 3। খেয়াল করো, তাহলে এখানে আমরা যেটা বললাম ভাইয়া, এখানে আমরা লক্ষ্য করলাম যে এখানে আছে 1। আচ্ছা, 0, 1, 1, 2, 3 এভাবে আছে। আচ্ছা, একটু আগে না তোমাদেরকে আমি বললাম, দেখো যা বলছি সেটাই এখন আবার দেখা যাচ্ছে কোথায়? পার্থক্যতে দেখা যাচ্ছে। পার্থক্য নিচে দেখো, 0, 1, 1, 1, 1, 2, 2, 1, 3। দেখছো? খেয়াল করছো কথাটা? তাহলে পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে আমি আগে ডিফাইন করবো কাকে? পার্থক্যকে। কেমনে বলো? 2 আর 3 হবে কত? 5। আচ্ছা, 5 এর সাথে বলো তো, 5 এর সাথে 11 যোগ করলে হবে কত? 16। তাহলে পরবর্তী সংখ্যা হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে পার্থক্যটা, প্রতিটি পদের পার্থক্য কিসের ন্যায় চেঞ্জ হচ্ছে? ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নের ন্যায় কি চেঞ্জ হচ্ছে। তাহলে মানে পরিবর্তন হচ্ছে কিসের মতো? ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নের মতো। আচ্ছা, এখন তাহলে এখানে প্রতিটি পদের পার্থক্য, বলো প্রতিটি পদের পার্থক্য, প্রতিটি পদের পার্থক্য, প্রতিটি পদের পার্থক্য পূর্ববর্তী 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 দুটি পার্থক্যের যোগফল, পূর্ববর্তী দুটি পার্থক্যের যোগফল। দেখছো? খেয়াল করছো? তাহলে পার্থক্যের যোগফল হয়েছে কিনা বলো? হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলি বলতো? ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন বলে থাকি কিনা? বলি। তাহলে হয়ে গেল। এখন পরবর্তী সংখ্যা যদি নির্দেশ করো, তাহলে পরবর্তী সংখ্যা তুমি কেমনে তৈরি করবা? পরবর্তী সংখ্যা তুমি তৈরি করবে এইভাবে। তোমাকে দেখো, খেয়াল রাখো, তাহলে এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে 11-র সাথে যোগ করবা 3 যোগ 5। তাহলে 3 যোগ 5 কত হবে? 8। তাহলে 11 যোগ কত হবে? 8। তাহলে হবে কত বলো? 21। এটাই কি আমাদের আনসার হয়ে গেল। এরপর এরপর দেখো, এরপর আমরা আসবো তাহলে এখানে। হ্যাঁ, এখানে দেখছি, তারপর এটা। হ্যাঁ, আসো তাহলে 6 নাম্বার। 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপ আমরা শিখছি, অনেক সহজ। 5 কে স্কয়ার করলে 25, 2 কে স্কয়ার করলে 29। তাহলে এই দুইটাকে যোগ করলে কত হয়? 29। 37কে আমি দেখিয়ে দিয়েছিলাম অলরেডি, 6 কে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে কি 37। আমি তোমাদেরকে এই যে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া, এটা যদি তোমরা একবার ভালো করে লক্ষ্য করো, তাহলে এইটা দিয়ে তুমি যে কোনো সংখ্যার বর্গের সমষ্টিরূপ কি নিজে নিজে কি তৈরি করতে পারবা। দেখো এখানে তুমি লক্ষ্য করো, দেখো এখানে দেখো তো আছে কিনা সিরিয়ালে, যে 36 আর 1 কে কত? 37। আচ্ছা, এই যে 4 আর 25 কে যোগ করলে কত? 29। তুমি যে কোনো সংখ্যাকে এখান থেকে খুব সহজে কি বের করে নিতে পারবা। এটা তোমাদের খুব সহজ হয়ে যাবে যদি তুমি এটাকে একটু ব্রেনের ভিতর মুখস্থ করো। ঠিক আছে? একটু ব্রেনে রাখো। দেখছো? হয়ে গেছে না? আচ্ছা, এরপর আসো তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। কয়টা সংখ্যা? 4টা। তাহলে 4টা সংখ্যা নির্ণয় করা কি তোমার জন্য সহজ? কেমনে সহজ? দেখো এখানে বলছে 5-এর পরে, এখানে দেখো আমি যদি লিখি, তালিকাটা লিখি, তাহলে কি হবে? 5, 13, 21, 29, 37। বলো তো কত করে বাড়তেছে? কত করে বাড়তেছে? 8 করে বাড়তেছে। তাহলে কি লিখবো বলো? প্রতিটি পদের পার্থক্য, প্রতিটি পদের পার্থক্য। তাহলে প্রতিটি পদের পার্থক্য কত? 8, 8। তাহলে পাইলাম 8। এখন যদি আমি বলি বীজগণিতীয় রাশি, বলো কি বললাম? বীজগণিতীয় রাশি।
বীজগণিতীয় রাশি। তাহলে বীজগণিতীয় রাশি বের করা তোমাদেরকে দেখাইছি, খুব সহজ। কিরকম বলো তো ভাইয়া? এখানে আমরা বলছিলাম এখানে 8 হবে, 8 এর সাথে ক হবে। আমি করব কাকে? প্রথম সংখ্যা। দেখছো প্রথম সংখ্যা কত আছে? 5। তাহলে ক এর জন্য প্রথম সংখ্যা কত? 1। তাহলে 8 কে 8 আর 5 বানাইতে গেলে কত হবে? -3। এখন তো বুঝছো কিনা? বুঝছো। চারটা সংখ্যা। এখন আসো, সুতরাং পরবর্তী প্রথম সংখ্যা বলো, পরবর্তী প্রথম সংখ্যা। তাহলে কেমনে বের করবা? এখানে পরবর্তী দ্বিতীয় সংখ্যা, পরবর্তী দ্বিতীয় সংখ্যা চারটা বলছে, আগে চারটা আমরা লিখে নেব। দেখো তোমাদের জন্য এইভাবে করলে খুবই সহজ মনে হবে। হ্যাঁ, ভাইয়া যেভাবে দেখাচ্ছি প্যাটার্ন, হ্যাঁ ওই ফর্মুলাটা ঠিক রাখবো, ওই প্রসেসটা ঠিক রাখবো, তাহলে খুব সহজ হবে। বলো এখানে অলরেডি দেওয়া আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখান থেকে কয় নাম্বার শুরু হবে? 6 নাম্বার। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা, কিন্তু তোমার জন্য শুরু হচ্ছে কয় নাম্বার দিয়ে? 6 নাম্বার দিয়ে। তাহলে তুমি কি বলবা বলো? 8 × 6। তারপর কি বলবো বলো? 8 × 7। তারপর কি বলবা? 8 × 8। তারপর কি বলবো বলো? 8 × 9। দেখো তো বুঝছো কিনা? বুঝছো কিনা? দেখছো সিরিয়ালটা এইভাবে করবা, -3 -3 -3 -3। বুঝছো? তাহলে 6 থেকে শুরু হয়েছে, 6 7 8 9 হয়ে গেছে, আর সব ঠিক থাকবে। এবার তুমি ক্যালকুলেশন করে রেজাল্টগুলিকে তুমি বসায় দাও, তাহলে তোমার চারটা সংখ্যা তৈরি হয়ে যাবে। এটা কত? 45। 45 আর 8 কত? 53। 53 আর 8 কত বলো? 61। 53 আর 8 61। এখানে আমরা লিখবো কত? 61। 61 আর 8 কত বলো? 69। এটাই কি আমাদের উত্তর? আমি আর লিখলাম না, হ্যাঁ তোমরা লিখবা, সুন্দর করে লিখবা। তো পরবর্তী চারটি পদ যথাক্রমে 45, 53, 61, 69। ওকে, আচ্ছা। এরপর আসো, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তোমাদেরকে একটু আগে আমি দেখাইছিলাম যে ভাইয়া এই সমষ্টি করতে গেলে কেমনে করবা? সমষ্টির সূত্রটা প্রথমে লিখে নিবা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। সমষ্টি তাহলে কি হবে বলো তো? প্রথম যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। বলো ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা হয়ে গেল। এখন তুমি বলো প্রথম সংখ্যা তোমার কাছে আছে কত? 5। তাহলে নিলা 5 নিলা 5 2। আর কয়টা সংখ্যা যোগ করতে বলছে? 50টা। তাহলে এখানে লিখবা কত? 50। পদ সংখ্যা কত? 50। তাহলে এখানে বলো, এখন তুমি একটু আগে বীজগণিতের রাশি পাইছো কত? বলো বীজগণিতের রাশি পাইছো তুমি এই ম্যাথের বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। তাহলে বীজগণিতীয় রাশি কি পাইছো বলো? তুমি পাইছো 8 ক -3 পাইছো। এখন 50তম পদই কি ছিল? তোমার শেষ পদ। 50তম পদ কি তোমার শেষ পদ? তাহলে 8 ইন্টু কত বলো? 50। 8 ইন্টু 50 মাইনাস কত? 3। তাহলে হবে কত বলো? 397। তাহলে এখন তুমি এখানে লিখবা কত বলো? 397। তাহলে এটা কাটা, তাহলে হবে কত বলো? 25। তাহলে 25কে তুমি কি করবা? এই 402কে দিয়ে গুণ করবা। বলো 402 ইন্টু কত করবা? 25 করে দিবা। যেটা আসবে সেটাই তোমার কি রেজাল্ট কি হয়ে যাবে। ভাইয়া এগুলি করে দিলাম না, ঠিক আছে? খুব সহজ। এখন আসো, এখানে আমাদের যেই কোয়েশ্চেনগুলি আছে, এক্সট্রা যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি এখন সলভ করার আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমাদের বইয়ে আরো কিছু কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসাবে, সেই নমুনা প্রশ্নগুলি করব। 3টা 9-এর সাথে কোন বীজগণিতীয় রাশির শততম পদ? দেখো সরি, 4টা 9-এর সাথে কোনটার আমাদের শততম পদ? এখন তুমি চিন্তা করো তো, শততম মানে কি? 100। আচ্ছা তুমি এখানে যদি 100 করো, দেখো তো 100 স্কয়ার -1। আচ্ছা 100 স্কয়ার -1 যদি করো, তাহলে আমরা জানি স্কয়ার করলে কয়টা হয়? শূন্য। বাড়বে ডাবল হবে, এই যে ডাবল হইলো -1। তাহলে এখানে এই 4টা শূন্য থেকে -1 গেলে তাহলে 1 তো ছিলই, তাহলে কয়টা হবে? 4টা 9 হবে কিনা বলো? হবে। আচ্ছা তাহলে কি হয়ে গেল? ঠিক আছে, এভাবে আমরা শিখে নিব। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, 1 থেকে 100-এর মধ্যে তোমাদেরকে অলরেডি বলছিলাম যে এই বর্গের যোগফল সংখ্যা হিসেবে দুইটি স্বাভাবিক সংখ্যা কয়টা হয়? 35টা। আমরা বলছিলাম এটা বৃত্তিতে আসছে, হ্যাঁ আমাদের বৃত্তি পরীক্ষা আসছে। প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। এটা তো আমরা শিখছি, বলো তো শিখছি না? এই যে তোমাদের যদি আমি আবার একটু ম্যাজিক বর্গে নিয়ে যাই তাহলে কিরকম হবে দেখো। আমাদের ম্যাজিক যে বর্গটা ছিল সেটা যদি আমি নিয়ে যাই, আমাদের 3 ক্রমের যে ম্যাজিক ছিল, হ্যাঁ 3 ক্রম, এই যে দেখো 3 ক্রমে দেখো এখানে কি ছিল? এই কেন্দ্রে আমাদের কত সংখ্যা ছিল বলো? 5। কেন্দ্রে ছিল 5, আর যোগফল করলে কত ছিল? 15। টোটাল সংখ্যা ছিল কয়টা? 9টা। আমাকে এটা মনে রাখতে হবে। যদি এই 3টা উপকরণ মনে রাখি এমসিকিউটা আমি অনায়াসে পারবো। ঠিক আছে, এই 3টা জিনিস আমাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। সেটা কি কি চলো দেখা যাক। এখন আমি আসবো এখানে। আচ্ছা দেখো ম্যাজিক সংখ্যা হবে কত? 15। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে 15 না, আসলে এটা ভুল আসছে, বই দেওয়া আছে 5। বলো বই দেওয়া আছে কত? 5। তার মানে এটাও হবে রাইট, হ্যাঁ আচ্ছা। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলিতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক না, আমাদের লাগতো কয়টা? মাত্র 9টা। তাহলে 9টা মানে কি? 1 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা কি বলবো? 1 ও 2। বলো কি বলবো? 1 ও 2। ঠিক আছে, আচ্ছা।
উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই। এখন বলছে এটা একটা ম্যাজিক বর্গ, সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? আচ্ছা এখানে বলতেছে ম্যাজিক সংখ্যা কত। আচ্ছা ম্যাজিক সংখ্যা মানে কি? যোগফল কত? তুমি অলরেডি ওরা কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, ওইগুলি করো। তাহলে 12 14 আর 13 কত হয়? 27। 27 আর 18 তে কত হয়? 45। আচ্ছা তুমি এভাবে করে দেখবা 16 আর 11 কত? 27। 27 আর 18 কত? 45। তুমি এভাবে করে দেখো 12 19 কত? 31 আর এখানে কত? 45। তার মানে তুমি যেদিকে যাচ্ছ হচ্ছে কত? 45। এখন তুমি লক্ষ্য করো এই কয়ের ভ্যালুটা তুমি কেমনে করবা বলো? 14 আর 16 কত বলো? 30। 30 আর এখানে 15 হলে একমাত্র কি 45 হবে না? তার মানে এখানে আমরা যে কেন্দ্রে যে সংখ্যাটা পাবো সেটা কত পাবো? 15। তাহলে এখানে ম্যাজিক সংখ্যা পাইলাম কত? 45। এবং কেন্দ্রে আমরা সংখ্যা পাইলাম কত বলো? 15। তার মানে কয়ের যে মানটা আছে সেই মানটা আমরা পাইলাম কত বলো? 15। খুব সহজ। এরপর আসো, সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পূর্ণতম চিত্র কাঠির সংখ্যা 88। তাহলে কি বলা আছে বলো? এখানে বলা আছে পূর্ণতম চিত্র। কততম চিত্র? পূর্ণতম চিত্র। পূর্ণতম চিত্রে কাঠির সংখ্যা কত বলো? 88 বলা আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপর বলা আছে পেটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। আচ্ছা পরবর্তী সংখ্যা আঁকবো। তাহলে এখানে দেখো একটা ছিল, একটার পরে এখানে ছিল 3টা, এখানে আছে 5টা। আচ্ছা তাহলে তারপরেরটা কয়টা হবে? 7টা হবে না? তাহলে কয়টা হবে টোটাল? 7টা হবে। কয়টা হবে? 7টা। আচ্ছা এখন তুমি লক্ষ্য করো, আমরা যদি এভাবে একটু মেক করি, ডিস্টার্ব করতেছে। আচ্ছা পাইছি। আচ্ছা আসো, এখন আমি এখানে আমি কি করব? এরকম নিলাম, হ্যাঁ? তাহলে কয়টা নিব? 7টা নিব। এখন 7টা নিব। আচ্ছা আসো, একটা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা। এই যে দেখো 1 2 3 4 5 6 7 হয়েছে না? 7টা হয়ে গেছে। 7টা। এখন তুমি লক্ষ্য করো এখানে এই যে চিত্রটা তৈরি করছে, এখন কাঠির সংখ্যা কয়টা লাগছে? ওই যে আমি বলছি, আমি এখানে দাগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য, কিন্তু তুমি কিন্তু আসলে কি করবা না, আমার সাথেই যাবা, কিন্তু এইভাবে দাগ দিয়ে নিবা না। ঠিক আছে? তুমি পরীক্ষার হলে এভাবে গুনবা 1 2 3 4। হ্যাঁ তোমাকে বোঝানোর জন্য আমি লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে কয়টা হলো? 22টা। ওকে, তাহলে বলো প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এর কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে কাঠি সংখ্যা কয়টা? টোটাল 22টা। বলো কয়টা? 22টা। এরপর আসো, বলতেছে আমাদেরকে প্যাটার্নটির কতম চিত্র সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে বলতেছে কতম পদ, তাহলে কততম কিতম পদ? কতম পদ। আচ্ছা কতম পদ সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে, তাহলে আমি সূত্র গঠন করব, তারপরে কি করব? 21তম পদ নির্ণয় করব। আচ্ছা এখন আমি কতম পদের আমরা বের করব। আচ্ছা কেমনে বের করব? দেখো এখানে আছে টোটাল কয়টা বলো? 4টা। এখানে আছে 4টা। আচ্ছা এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আছে 10টা। তাহলে এখানে যদি 10টা হয়, এর পরটা কয়টা ছিল বলো? এই যে এখানে আমরা পাইছিলাম, এখানে আমরা টোটাল পাইছিলাম কয়টা বলো? 22টা। তাহলে প্রথমে পাইছি 6, এই যে 4 এর পরে 10, 10 এর পরে তাহলে এটা কত হবে? 16, আর এর পরেরটা কয়টা হবে? 22টা। অনায়াসে বোঝা যাবে, আমি আর গুণে দেখলাম না, খুব সহজ এটা বোঝা। ঠিক আছে? তাহলে আমি পাইলাম কি কি বলো? 4, 4 এর পরে পাইলাম 10, 10 এর পরে পাইলাম 16, 16 এর পরে পাইলাম 22। এখন এই যে কতম পদ যে বের করবো, ওই যে আমি বলছিলাম বীজগণিতীয় রাশি যে বের করবো, সেটার জন্য আমি কি করব? আগেই একটা ফর্মুলা তৈরি করে নিব, মানে রাফ করে নিব। রাফ করবো কিরকম? দেখো এখানে প্রত্যেকটা পার্থক্য কত? 6, 6 এর সাথে কি আসবে? ক। তাহলে আমি বলছিলাম আগে বের করবো পার্থক্য, তাহলে পার্থক্য কত পাইছি বলো? 6 পাইছি। 6 6 পাইছি, 6 পাইছি। 6 এর সাথে ক করব। এখন প্রথম সংখ্যার জন্য আমাকে বের করতে হবে কয়ের মান দিয়ে, তাহলে মাইনাস করবো না প্লাস করবো? তখন আমি বুঝে গেলাম এখানে কি করবো? মাইনাস। তাহলে আমি কি করবো? 6 ক মাইনাস 2। এটা হচ্ছে আমার বীজগণিতীয় রাশি। এটা আমরা শর্টকাট ওয়েতে বের করা দেখাইছি, কিন্তু এখন তোমাকে বলছে কতম পদ তোমাকে বের করতে হবে, সেটা কিরকম চলো দেখা যাক। এখন লিখবা ভাইয়া এখানে প্রতিটি পদের পার্থক্য। বলো কি লিখবা? প্রতিটি পদের পার্থক্য। এই প্রতিটি পদের পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে ভাইয়া এখানে হবে 6। বলো কি হবে? 6। সুতরাং এখন তুমি কি করবা? প্রথম সংখ্যা, ওই যে ওইখানে ফর্মুলাটা দেখে তুমি চিন্তা করবা প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা এইভাবে সাজাবা, এইভাবে সাজাবা। ওকে, তাহলে কি লিখবা? 6 ইন্টু 1, প্রথম সংখ্যার জন্য কত হবে? 1। আর এখানে 4 বানাবা, তাহলে কি হবে? মাইনাস 2 ইকুয়ালস টু কত বলো? 4। হয়েছে না? হয়েছে না? বুঝছো না? এখানে তোমার কিন্তু ইকুয়ালস টু 4 দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমি পেলাম প্রথম সংখ্যা 6 ইন্টু 1 মাইনাস 2 পাইছি। আচ্ছা দ্বিতীয় সংখ্যা,
এখন দ্বিতীয় সংখ্যার জন্য বলো কি হবে 6 ইন্টু 2, তাহলে মাইনাস কি হবে বলো 2। আচ্ছা তৃতীয় সংখ্যার জন্য বলো কত 6 ইন্টু 3। আচ্ছা কারো কোয়েশ্চেন থাকে যে ভাই আমি কতটা নিব, এমনি আমি কি এইভাবে নিতেই থাকবো কিনা? না, আসলে তুমি এইভাবে নিতেই থাকবা না। কি করবা তুমি, এখানে তোমার যতটা সংখ্যা থাকবে ততটা পদ নিতে হবে। যদি 3টা থাকে 3টা, 4টা থাকলে 4টা, 5টা থাকলে 5টা, এইভাবে তোমাকে নিয়ে দেখাতে হবে। এখন তুমি চিন্তা করো, দেখো এখানে যখন প্রথম ছিল এখানে 1 আসছে, এখানে যখন দ্বিতীয় এখানে 2, এখানে যখন তৃতীয় এখানে 3, এখানে যখন চতুর্থ এখানে কত 4। দেখছো, লক্ষ্য করছো? তাহলে এইভাবে দেখো এক এক করে আমাকে সংখ্যাও বাড়তেছে, এখানেও বাড়ছে। তাহলে এখানে যদি আমি বলি কতম পদ, বলো কতম পদ, তাহলে কতম পদ হইলে বলো তো কি হবে 6 ইন্টু ক, 6 ইন্টু ক মাইনাস 2। ওই যে দেখো ওইটারই ডিসপ্লে করতেছে না এখানে, দেখছো আমরা শর্টকাট ওইটা বের করছি। আর যদি আমার ম্যাথমেটিক্যাল টার্মে বের করতে বলে তাহলে আমাকে এই প্রসেসে যেতে হবে। তখন যদি আমি শর্টকাট এটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে 0 দিয়ে দেবে। যদি টিচারের দয়াময় হয় তাহলে 1 2 নম্বর আমাকে দিতে পারে, এর বেশি দিবে না। ঠিক আছে? আচ্ছা এবার আমাকে কি বলছে দেখি, তাহলে কতম পদ নির্ণয় করলাম এবং বলছে 21তম পদ নির্ণয় করো। আরো সহজ, তাহলে 21তম পদ মানে কি বলতো? সুতরাং এখন 21তম পদ, তাহলে 21তম পদের জন্য বলো কি হবে 6 ইন্টু কত 21 মাইনাস কত 2, তাহলে কি হবে বলো 6 ইন্টু 21 হলে 6 20 120, 126 মাইনাস 2, তাহলে হইলো কত বলো 124। এটাই কি আমাদের আনসার, এটাই আমাদের আনসার। ওকে, আচ্ছা এটা আমরা পারলাম। সরি, এখানে আসো। তারপর দেখো বলতেছে, আমাকে বলতেছে দেখো সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পূর্ণতম চিত্র কাঠির সংখ্যা 88। তো ওরা বলে দিছে পূর্ণতম চিত্রে, আমার আর কষ্ট করা লাগবে না। পূর্ণতম চিত্রে কাঠির সংখ্যা কতটা সেটা আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 88টা। ওকে, এখানে আমাকে বলতেছে প্রথম 15টা চিত্রের শেষে 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। আচ্ছা এটা কিরকম? আচ্ছা এই যে জিনিসটা অনেকে একটু কঠিন মনে করে, আসলে কঠিন মনে করা কিছুই নেই, এটা খুবই সহজ জিনিস। কেমন দেখো, আমাকে বলছে শেষ 12টা, বলো শেষ 12টা, তাহলে এটার ওপেনিং পিরিয়ড কোনটা? ওপেনিং পিরিয়ড হচ্ছে চতুর্থ সংখ্যা দিয়ে, বলো চতুর্থ সংখ্যা দিয়ে, বলো ওপেনিং কোনটা? চতুর্থ সংখ্যা। মনে রাখছো? আচ্ছা যদি মনে থাকে। এখন তোমাকে যদি আমি বলি চতুর্থ সংখ্যা ছিল কোনটা, চতুর্থ সংখ্যা ছিল তোমার জন্য কোনটা? এই যেটা, তার মানে শুরু হয়েছে এটা। তাহলে বাদ যাচ্ছে কে? বাদ যাচ্ছে এই 3টা, বাদ যাচ্ছে এই 3টা। আচ্ছা তুমি শুধু এটা মনে রাখো, বাদ যাচ্ছে এই 3টা, ওপেনিং এটা, এখান থেকে শেষ 12টা সংখ্যা যে কাঠির চিত্র আছে সেটা সমষ্টি বের করতে তোমাকে বলা হচ্ছে। তাহলে আমি কি বলতেছি বলো, এখান থেকে টোটাল কয়টা? 12টা, যোগফল বের করব। আর এখানে 3টাকে বাদ দিব, খুব সহজ। তাহলে আমি কি করব দেখো, আমি যদি এখন বলো 15টা সংখ্যা নির্ণয় করে, 15টা সংখ্যার যোগফল নির্ণয় করে যদি 3টা সংখ্যার যোগফল বাদ দেই তাহলে কি 12টা পাবো কিনা বলো তো দেখি, বুঝছো? তাহলে কি বলছি বলো, 15টা সংখ্যার যোগফল করব, করে এই 3টা যোগফল করে বাদ দিয়ে দিব, এই 3টা যোগফল করে বাদ দিয়ে দিব, তাহলে কি 12টা পাওয়া যাবে? যাবে। তাহলে 15টা সংখ্যা বের করার সিস্টেম কি বলো? সিস্টেম আমরা খুব সহজে বের করতে পারবো। কেমনে? চলো দেখা যাক। ঠিক আছে, এখন আসো এখানে যদি আমরা বের করি, দেখো আমাদের সমষ্টির সূত্র কি বলো? সমষ্টির সূত্র হচ্ছে একটু আগে আমি বলছি, সেটা কি ভাইয়া? প্রথম যোগ শেষ, প্রথম যোগ শেষ। আচ্ছা প্রথম যোগ যদি শেষ বলি তাহলে কি হবে? ভাগ 2 ইন্টু হবে পদ সংখ্যা, বলো ইন্টু পদ সংখ্যা। এখন এই যে পদ সংখ্যা বললাম, প্রথম যোগ শেষ বললাম, তাহলে প্রথম সংখ্যা আমার কত ছিল 6, আর শেষ সংখ্যা ওরা বলে দিছে কত বলছে 88 বলছে, আর এখানে 2, আর পদ সংখ্যা কয়টা বলো? 15টা। বুঝছো কিনা বলো? তাহলে আমার কিন্তু শেষ সংখ্যা বলে দিছে কেমনে, এই যে দেখো আমাকে এখানে বলা ছিল, বলো এই যে 15তম চিত্রে কাঠির সংখ্যা কত? 88। না থাকলে আমি বের করে নিতাম, কিন্তু এখন বলা আছে, আমার তো কষ্ট করার দরকার নাই। এখন দেখো এখানে বলো তো এটা যোগ করলে কত হবে? 94। 94 ভাগ কত? 2 ইন্টু কত? 15। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে হবে কত বলো? 94কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 90কে করলে 45, আর এখানে পাবো 47। তাহলে 47 ইন্টু কত? 15। এখন তুমি লক্ষ্য করো 47 ইন্টু যদি তুমি 15 দাও তাহলে কত হবে বলো? 5 7 35-এর 5, হাতে আছে 3, 3 4 5 20 আর 23, এখানে আমরা ক্রস দিব 7, আর এখানে কত হবে? 4, তাহলে এখানে কত হবে? 5 10, আর এখানে কত হবে? 705। তাহলে এখানে আমি পাইলাম কত? 705 পাইছি। আচ্ছা 705 পাইছি। এখন এখানে তুমি লক্ষ্য করো যে এখানে আমরা বলছিলাম ভাইয়া 3টা সংখ্যার যোগফল, এই যে 4 যোগ 10 যোগ 16, তাহলে কত হবে বলো? 4 যোগ 10 যোগ 16, মনে রেখো। হ্যাঁ, 4 যোগ 10 যোগ 16। আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো প্রথম প্রথম 3টি সংখ্যার যোগফল, প্রথম 3টি সংখ্যার যোগফল, সংখ্যার যোগফল। আচ্ছা প্রথম 3টি সংখ্যার যোগফল, তাহলে কি কি হবে বলো তো? আমরা পাইছি কে কে বলো? প্রথমে 6, তারপরে কি বলো? সরি 4, 4-এর পরে কত? 10, তারপর কত? 16,
এটা পাইছি। তাহলে 4 যোগ 10 কত? 14 আর 16 কত? 30 পাইছি 30। আচ্ছা তাহলে শেষ 12টা সংখ্যার যোগফল কত বলো? শেষ 12টি সংখ্যার যোগফল, 12টি সংখ্যার যোগফল। তাহলে খুব সহজ, সংখ্যার যোগফল কেমনে বলো তো? আমরা কি করব? 705 থেকে বাদ দিব কারে বলো? 705 বিয়োগ 30। তাহলে হবে কত বলো? আমাদের 705 থেকে এটা বাদ দিলে হবে 675। বলো 675, এটাই কি আমাদের আনসার। ওকে, তাহলে ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দিস। ওকে, আচ্ছা এরপর আসো, এখানে দেখো আমাদের বলা আছে 7 নম্বরে বলা আছে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্ক দিয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। আচ্ছা কি বলছে বলো তো? 69 সংখ্যাটা, 69 সংখ্যা, তাহলে সংখ্যাটা হচ্ছে 69। আচ্ছা 69, তাহলে অঙ্ক দিয়ে স্থান বিনিময় করলে কত হবে? এই যে 96 হয়েছে কিনা? হয়েছে। যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল, এখন এই দুটাকে কি করবা? যোগ করবা। তাহলে করে দাও যোগ। তাহলে 6 আর 9 কত? 15, 5 হাতে আছে 1। তাহলে 9 আর এটা কত? তাহলে 9 আর 6 কত? 15, আর 1 কত? 16। তাহলে 165। 165 কে তুমি ভাগ দিবা কত দিয়ে? ভাগ দাও 11 দিয়ে। তাহলে তার যোগফল 11 এর গুণিতক কিনা? ভাগ দেওয়ার পরে যদি আমাদের নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তো 11 গুণিতক হয়ে যাবে। সহজ কথা। বলো ভাগ দেওয়ার পর যদি আমাদের কি হয়? আমাদের নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি হয়ে যাবে? 11 এর গুণিতক হয়ে যাবে। তাহলে তুমি এখন ভাগ দিয়ে দেখো, এখন 165 কে 11 দিয়ে ভাগ দিলে তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, এখানে আমাদের রেজাল্ট কত হবে দেখো। এখানে আমাদের রেজাল্ট হবে 11 10-এ, এখানে আমরা যদি বলি এখানে দেখো 11 ভাগ কত? 165। তাহলে 11 একে কত? 11, তাহলে 5 5, তাহলে এখানে দেখো 5 আসবে, 5 11 কত? 55। এই যে দেখো নিঃশেষে বিভাজ্য হয়েছে, হয়ে গেছে। তাহলে তুমি এখানে বলতে পারো যে 11 এর গুণিতক কি? এটা হয়ে গেল। ঠিক আছে, এটা কি প্রমাণিত কি হয়ে গেল? আচ্ছা এরপর আসো, বলতেছে এইটা একটা সংখ্যা প্যাটার্নের কতম পদ 3 ক। বলছে কতম পদ 3 ক, সংখ্যা প্যাটার্নের প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আমি জানি তোমরা পারবা। কেমনে পারবা? কারণ 3 ক বলা আছে। তাহলে 3 ক যেহেতু বলা আছে, এখন বলো তাহলে প্রথম পদ কত? 3। বলো প্রথম পদ কত? 3। শেষ পদ কত? তুমি জানো না, কিন্তু পদ সংখ্যা কত? 20। আর এখানে কত? 2। তাহলে শেষ পদ কত? এখানে দেখো তোমার বীজগণিত রাশি কতম পদ? কতম পদ, কতম পদ। তাহলে কতম পদ বলো কি বলা আছে? আমাদের 3 ক বলা আছে। বলো কতম পদ কি বলা আছে? 3 ক। তাহলে কতম পদ যদি 3 ক হয় তাহলে এখানে আমাদের 20টি পদ, তাহলে এখানে কি নিব? 20তম পদ। তাহলে 20তম পদ কি হবে? 3 × 20, 3 × 20, তাহলে হইলো কত বলো? 60। আচ্ছা এখানে বলো, এখানে লিখবো কত? 60। তাহলে এটা কি আমাদের সমষ্টি না ভাইয়া? এটা কি আমাদের সমষ্টি। আচ্ছা এখন তুমি বলো তো এটা দিয়ে এটা করলে কত হবে? 10। তাহলে এটা এটা কত? 63 ইন্টু কত? 10। তাহলে আমরা বলতে পারি ইজিলি 630। বলো কত বলতে পারি? 630। আচ্ছা সংখ্যা প্যাটার্নটি পাশাপাশি দুটি পদের যোগফল যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি দেখো, চলো দেখা যাক। এখানে তুমি লক্ষ্য করবা 3-এর পরে আছে 6, 6-এর পরে আছে 9, 9-এর পরে 12, 12-এর পরে 15, এইটাই আছে। আচ্ছা এখন বলছে ভাইয়া সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি পদের যোগফল। আচ্ছা নতুন প্যাটার্ন, তাহলে পাশাপাশি দুইটা পদের যোগফল করো, তাহলে কত হবে? 9, এটা কত হবে? 15, এটা কত হবে বলো? এখানে কত হবে? 21, এটা কত হবে বলো? 27। দেখছো দেখছো হয়েছে না? তাহলে সুতরাং নতুন প্যাটার্ন কি পাবা বলো? নতুন প্যাটার্ন পাইলা তুমি এটাকে, নতুন প্যাটার্ন পাইলা তুমি এটাকে। তাহলে কি পাইলা বলো? পাইলা তুমি 9, 9-এর পরে 15, 15 পরে 21, 21-এর পরে 27 পাইছো। এখন তুমি বলো এখানে বলতেছে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। আগে তুমি কতম পদ বের করো? কতম পদ, কতম পদ। তাহলে কতম পদ কি হবে বলো তো? এখানে পার্থক্য কত? 6। বলো পার্থক্য কত? 6। তাহলে আমরা কি শিখছি বলো? 6 ক। আমরা কি শিখছি? 6 ক 9 বানাবো। তাহলে 9 বানাইলে আমরা মাইনাস কত করবো? -3। বলো -3 কেন? সরি +3 কেন? 3 কারণ আমরা বলছি 6 কে 6 +3 করলে কত হবে? 9। এখন তোমাকে বলছে ক মাইনাস 2তম পদ বের করো। তাহলে আমরা কি শিখছি বলো তো? এখানে যা থাকবে কয়ের এখানে কি তাই হবে না? তাই হবে কি না? তাই হবে। তাহলে আমি এখানে বলতে পারি 6 ক মাইনাস 2 প্লাস 3। এখন বলো কি হবে? 6 ক মাইনাস 6 দুগুণে 12 যোগ কত হবে বলো? 3। তাহলে 6 ক আমি বলতে পারি -9। এটাই কি আমাদের আনসার। ওকে, তাহলে এইতম পদ কত হবে? 6 ক মাইনাস 9। ওকে, আচ্ছা এরপর আসো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। দেখতে দেখতে আমরা চ্যাপ্টারটাকে শেষ করে ফেলতেছি। ঠিক আছে, আচ্ছা আসো। তাহলে এখানে আমাদের একটা বানান ভুল আছে। আচ্ছা কি বলছে? 4 ক মাইনাস 1 বীজগণিত রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। এখানে তুমি মনে রাখবা সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে গেলে আমরা জানি ন্যূনতম 3টা পদ লাগবে।
তুমি চাইলে 4টা বের করতে পারো, 5টা বের করতে পারো, 6টা বের করতে পারো, যে কোনো সংখ্যা বের করতে পারো, কিন্তু ন্যূনতম 3টা করতে হবে, 3টা নিচে করা যাবে না, তাহলে কিন্তু মার্ক কেটে দিবে। আচ্ছা, সেটা কিরকম চলো দেখা যাক। এখন আমি লিখবো প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যার জন্য কয়ের মান কত হবে? 1, তাহলে কি হবে 4 × 1, আর এখানে কি -1, তাহলে কি হবে ভাইয়া 3। তাহলে আমি কি বের করবো? দ্বিতীয় সংখ্যা, তাহলে কি হবে বলো 4 × 2, আর কি হবে বলো -1, তাহলে কি হবে বলো 7। আমি কি বলবো বলো তৃতীয় সংখ্যা, তাহলে কি হবে বলো 4 × 3, তাহলে মাইনাস কত হবে বলো 1, তাহলে কি হবে বলো 11। সুতরাং প্যাটার্নটি, সুতরাং প্যাটার্নটি, তাহলে প্যাটার্নটি বলো কত হবে বলো? প্যাটার্নটি হবে 3, 7, 11। হয়েছে কিনা বলো? এটাই কি আমাদের আনসার। ঠিক আছে, এই যে এইভাবে দিয়ে দাও। ওকে, তাহলে এটা আমাদের আনসার। 130কে দুইভাবে, দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে 130 বলো দুইভাবে, তার উপায় কয়টা? দুইটা। কোথায় যাব? ওই যে আমরা করেছিলাম সেখানে যাব। তাহলে 130 কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ। আচ্ছা, 130কে আমরা দুইটা উপায়ে করব। বলো কয়টা উপায় করব? দুইটা উপায়। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আমরা বলছিলাম যে ভাইয়া এইখানে যেই আমরা 4টা করছি, এই 4টা মুখস্থ রাখলে আমাদের কাজ শেষ। দুইটা উপায়। এখন তোমরা বলো তো 121 আর 9কে যোগ করলে হয় কিনা? 121 আর 9, তাহলে তুমি করতে পারো 11 স্কয়ার যোগ 3 স্কয়ার ইকুয়ালস টু 130। একটা উপায় হয়ে গেল। বলো একটা উপায় হয়ে গেল। এরপর আসো 2 নাম্বার উপায়। এখন দেখো তো এই যে 81 আর 49, এই দুইটাকে যোগ করলে হয় কিনা? তার মানে 7 স্কয়ার আর 9 স্কয়ার করলে কি তোমার কাজ কি হয়ে যাচ্ছে? তাহলে তুমি বলতে পারো 7 কে স্কয়ার করো আর 9 কে স্কয়ার করো, তাহলেও কত হবে বলো? 130। দুইটা উপায় হইলো কিনা বলো? দুইটা উপায় হয়েছে। 11 কে স্কয়ার করলে আর 3 কে স্কয়ার করলে, 7 কে স্কয়ার করলে আর 9 কে স্কয়ার করলে। মাঝে মাঝে 3টা উপায় আসতে পারে, কোনো সমস্যা নেই, তুমি অনায়াসে এটা কি করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, তাহলে কয় উপায় করলাম বলো? দুইটা উপায়। তাহলে কি কি করলাম বলো? এখানে পাইলাম 11 স্কয়ার যোগ 3 স্কয়ার, আর এখানে পাইলাম 7 স্কয়ার যোগ 9 স্কয়ার। তুমি ইজিলি কি বের করতে পারবা। 14, 17, 20 প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। এগুলি অনেকবার করাইছি, আর করাচ্ছি না। এখানে 3, এখানে 3, তাহলে তুমি কি করবা? 20 আর 3 কত? 23। আবার এর পরের সংখ্যা কি হবে? 23 আর 3 কত? 26। অনায়াসে তুমি বের করতে পারবা পরবর্তী প্রথম পদ, পরবর্তী দ্বিতীয় পদ। এরপর আসো 5, 7, 9, 11 সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তোমাকে এটাও দেখাইছি বীজগণিত রাশি কেমনে তৈরি করে, আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে বলো কত হবে? আমাদের পার্থক্য কত? 2 করে। বলো পার্থক্য কত? 2 করে। সুতরাং এখানে লিখবে কি বলো? প্রতিটি পদের পার্থক্য 2। বলো প্রতিটি পদের পার্থক্য 2। আমি বলছিলাম ভাইয়া যে বীজগণিত রাশি যখনই তৈরি করতে বলবে তখনই তুমি কি করবে? আগে রাফ একটা করে নিবা, ছোট্ট করে রাফ করে নিবা, তোমার জন্য সহজ হয়ে যাবে। কিরকম দেখো, এখানে তুমি লিখবা 2 ক। আমরা কি শিখছি ভাই? 2 এর সাথে ক করব। এখন প্রথম সংখ্যা বানাতে যে, প্রথম সংখ্যা কত আছে? 5। তাহলে প্রথম সংখ্যা বানাতে যে আমি কি করব? +3। বলো কত? +3। এই ফর্মুলাকে, এই ডায়াগ্রামকে নিয়ে আমি সামনে আগাবো। কেমন দেখো, এখন আমি লিখবো প্রথম সংখ্যা। বলো প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমার কি আছে বলো? এখানে আছে 2 ক, তাহলে 2 × 1 যোগ কত? 3। দেখো 2 × 1 যোগ কত? 3 না? এই যে দেখো হয়ে গেছে না ভাইয়া? 5 হয়েছে না? 5 হয়েছে। এখন যখন আমি বলবো দ্বিতীয় সংখ্যা, তাহলে কি হবে বলো? 2 × 2। বলো 2 × 2 যোগ কত বলো? 3। যখন আমি বলবো তৃতীয় সংখ্যা, তাহলে কি হবে বলো? 2 × 3, তাহলে হবে কত বলো? যোগ 3। তাহলে আমি যদি বলি চতুর্থ সংখ্যা, তাহলে চতুর্থ সংখ্যার জন্য আমি কি বলবো বলো? 2 × 4, আর যোগ কত বলো? 3। তাহলে আমি যদি বলি কতম পদ, বলো কতম পদ, তাহলে কি হবে? 2 × ক যোগ কত বলো? 3। এই যে দেখো, ওই যে দেখো, ওইটা ডিসপ্লে করতেছি কিনা। তাহলে এটাকে আমরা কি বলতেছি? বীজগণিতীয় রাশি। আমাকে বীজগণিতীয় রাশি বের করতে গেলে এভাবে বের করতে হবে, এভাবে বের না করলে কিন্তু নাম্বার দিবে না। ঠিক আছে। আচ্ছা গেল। হ্যাঁ, এরপর আসো 3 ক যোগ 2 বীজগণিতীয় রাশি সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। তাহলে আমার প্যাটার্ন কি ছিল বলো? 3 ক যোগ 2। তাহলে এটা আমি লিখবো কতম পদ বা বীজগণিত রাশি, যাই বলি না কেন, কতম পদ। তাহলে কতম পদ যদি এটা হয়, তাহলে 55তম পদ, বলো 55তম পদ, তাহলে কি হবে? 3 × কত হবে? 55। 3 × 55 যোগ 2। তাহলে এখানে দেখো 55 3 এর সাথে করলে কত হবে বলো? 165 যোগ কত হবে বলো? 2। তাহলে কত হবে বলো? 167। তোমার যদি উপকার হয়ে থাকে তাহলে তুমি যেটা করবা, তোমার বন্ধুদেরকে শেয়ার দিবা, তোমার বন্ধুরা যেন দেখতে পারে এবং তোমার মতো তোমার বন্ধুরা শিখতে পারে। যদি আমাদের এটা 100টা শেয়ার হয়, তাহলে আমি এটার উপরে তোমাদেরকে সিকিউ ক্লাস দেব। হ্যাঁ, একদম গুরুত্বপূর্ণ টপ নোচ ক্লাস দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, যে ক্লাসগুলি তুমি একদম ফ্রি পাবা, একদম ফ্রি। ঠিক আছে। হ্যাঁ, ইনসাইট একাডেমির পাশে থাকো। আমি তোমাদের ইনসাইট একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে এরকম সিরিজ প্রতিনিয়ত উপহার দিতে চাই। আল্লাহ হাফেজ।